আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, আজকে ওয়েবসাইটের সার্ভার আপডেট করা হইতেছে, সো এই কারণে আজকে ওয়েবসাইটের লাইভ ক্লাসটা নিতে পারতেছি না। আজকে শুধু ফেসবুকেই আমরা লাইভ ক্লাসটা করব, ঠিক আছে? আজকে আমরা শুধু ফেসবুকেই লাইভ ক্লাসটা করব, ঠিক আছে? সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাবা। সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাবা, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আজকে শুধু ফেসবুকেই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এমনিতে ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমরা আপডেট করে দিব, ওয়েবসাইটে চলে যাবে। যখন ওয়েবসাইটও আপডেট হয়ে যাবে তখন ওয়েবসাইটে চলে যাবে। ইদানিং একটু সমস্যা হচ্ছে, এই মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লাগার পরে সার্ভার জনিত একটু প্রবলেম হচ্ছে, যে কারণে এটা আমাদের আপগ্রেড করতে হইতেছে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আজকে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের 4 নম্বর ক্লাসটা করব। বলতে পারো আজকে থেকেই হচ্ছে তাপগতিবিদ্যা অংশটা শুরু হবে। এর আগ পর্যন্ত আমরা থার্মোমিটার, তাপমাত্রা পরিমাপ বিষয়ক জিনিসপত্রগুলো দেখেছি। আজকে আমরা তাপগতিবিদ্যা অংশটাতে ফাইনালি ঢুকবো এবং তাপগতিবিদ্যার যে পড়াশোনাগুলো সেগুলো করব। তো একদম শুরু করি শুরু থেকে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরুতে দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে সিস্টেম, আরেকটা হচ্ছে পরিবেশ বা এনভায়রনমেন্ট। এই জিনিসটা খুবই সিম্পল। আমরা যখন ধরো সাপোজ তোমাকে কোনো একটা কাজ দেওয়া হয়, ধরো তোমাকে বলা হলো চা বানাতে, তো তুমি চা বানানোর সময় কি খেয়াল করো? খেয়াল করো যে চায়ের যে পানিটা আছে সেই পানিটা ঠিকঠাক মতো বলক উঠছে কিনা, লিকারের পরিমাণ ঠিক আছে কিনা। এই জিনিসগুলো যদি তুমি খেয়াল করো, তাই না? চা বানানোর ক্ষেত্রে তুমি কিন্তু খেয়াল করো না যে চা বানাচ্ছি রান্নাঘরটা কত গরম হয়েছে, সেটা কি খেয়াল করো? সেটা খেয়াল করো না, তুমি জাস্ট চায়ের কেটলিটা এবং কেটলির ভেতরে যে চা আছে সেইটার দিকেই তোমার সম্পূর্ণ ফোকাস, তাই না? তেমনি ফিজিক্সে যখন আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করতেছি বা কোনো একটা জিনিস নিয়ে কথা বলছি, তো আমাদেরও এখানে একটা স্পেসিফিক রিজিয়ন আছে, যেটা হচ্ছে আমরা যতটুকু পর্যন্ত আমাদের সম্পূর্ণ ফোকাসটা থাকে সেই জিনিসটা হচ্ছে সিস্টেম। ধরো একটা এক্সপেরিমেন্ট তুমি করতেছো, ওই এক্সপেরিমেন্টের যে অংশটুকু আছে সেটা হচ্ছে তোমার সিস্টেম। ওই এক্সপেরিমেন্টের অংশের বাইরে তোমার একটা সারাউন্ডিংস আছে না, একটা এনভায়রনমেন্ট আছে না, ওইটা হচ্ছে পরিবেশ। তো আমাদের এই দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে সিস্টেম। তোমাকে যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে তাহলে কি বলবা? মহাবিশ্বের সে ক্ষেত্র যা পরীক্ষা নিরীক্ষায় বিবেচনা করা হয় সেটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? যা পরীক্ষা নিরীক্ষায় আমরা বিবেচনা করব। আর পরিবেশ কি? সিস্টেম ছাড়া যা কিছু আছে, চারপাশে যত কিছু আছে সেটা হচ্ছে পরিবেশ, ঠিক আছে? এখন আমরা সিস্টেমের ক্লাসিফিকেশন দেখবো। সিস্টেম জিনিসটা একদম সিম্পল, যেটুকু পরীক্ষা করতেছি সেই জিনিসটাই, যাকে নিয়ে পরীক্ষা করতেছি সেই জিনিসটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? ওইটার বাইরে যা আছে সব পরিবেশ। এখন আমরা শুরু করব প্রথমত সিস্টেমের ক্লাসিফিকেশন। সিস্টেম কয় রকমের হতে পারে? হ্যাঁ, তো সিস্টেম কয় রকমের হতে পারে? 3 রকমের হতে পারে। সিস্টেম হতে পারে ভাইয়া 3 রকমের। প্রথমটাকে আমরা বলি ওপেন সিস্টেম, বা বাংলায় লিখে রাখিও মুক্ত সিস্টেম। তারপরেরটা হচ্ছে ক্লোজড সিস্টেম, যেটা হচ্ছে বদ্ধ। বাংলায় যদি বলি তাহলে কি লিখবো ভাইয়া? বদ্ধ সিস্টেম। তারপর একটা আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমকে আমরা বাংলায় লিখলে লিখবো বিচ্ছিন্ন সিস্টেম, ঠিক আছে? এই জিনিসটা একটা চিত্র দেখলে তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। ওপেন সিস্টেমটা কি, ক্লোজ সিস্টেমটা কি, আইসোলেটেড সিস্টেম কি, একটা চিত্র যদি দেখাই তাহলে তোমরা একদম বুঝে যাবে, তোমাদের আর মুখস্থ করা লাগবে না, জাস্ট মাথায় ভাসবে ওই চিত্রটা, ঠিক আছে? তো এই হচ্ছে চিত্র, 3টা চিত্র। এটা আমার ওপেন সিস্টেমের চিত্র, এটা আমার ক্লোজ সিস্টেমের চিত্র, এটা আমার আইসোলেটেড সিস্টেমের চিত্র, ঠিক আছে? দেখো চিত্রগুলো দেখো, তাইলে তোমাদের একদম ফুল ক্লিয়ারলি বুঝে যাবা। দেখো, এই পানির একটা বোতল আছে, এই পানির একটা বোতলে, পানি বা যে কোনো লিকুইডের একটা বোতল, সেটার ভেতরে কি আছে? সেটার ভেতরে কিছু পানি আছে, আমরা ধরে নিচ্ছি এটা আপাতত পানি। এখন এই পানিটা কি বাষ্প হিসেবে, যেহেতু বোতলের মুখটা খোলা, বাষ্প হিসেবে সে যাওয়া আসা করতে পারবে না। মানে বাষ্প যেমন ভেতর থেকে বাইরে যেতে পারবে, তেমনি বাইরের বাষ্পটাও তো বাইরে থেকে ভেতরে আসতে পারবে। তার মানে এই যে সিস্টেম, যদি আমি এখানে আমার বিবেচ্য বিষয় হিসেবে যদি চিন্তা করি পানি বা এই লিকুইডটা, এইখানে এই লিকুইডের ভর যাওয়া আসা করতে পারতেছে কিনা? পারতেছে। বাষ্পরূপে এখান দিয়ে যেমন ভর চলে যেতে পারতেছে, তেমনি বাইরে থেকে ভর আসতেও পারতেছে। তাহলে ভরের আদান প্রদান কি সম্ভব কিনা এই বোতলে? সম্ভব।
খোলা বোতল যেহেতু। দ্বিতীয়ত, এটাকে তুমি যদি চুলার পাশে রাখো তাহলে এটা গরম হবে, আবার এটাকে তুমি যদি ফ্রিজের মধ্যে রাখো এটা ঠান্ডা হবে। তার মানে কি? তার মানে তাপ বা হিট, হিট যেমন বাইরে থেকে ভেতরে আসতে পারতেছে, ভেতর থেকে বাইরে যেতে পারতেছে। হিট মিন্স শক্তি, তাপ মানে কি শক্তি। তো শক্তিও এই সিস্টেমটা আদান প্রদান করছে। তাহলে এই যে এই বোতলটাকে যদি একটা সিস্টেম হিসেবে কনসিডার করা, একটা পরীক্ষার বিবেচ্য বিষয় হিসেবে যদি বিবেচনা করা হয়, তাহলে এই সিস্টেমটা ভর আদান প্রদান করতে পারতেছে, শক্তিও আদান প্রদান করতে পারতেছে। তাহলে সংজ্ঞা কি ওপেন সিস্টেমের? যে সিস্টেম ভর ও শক্তি উভয়ই স্থানান্তর করতে পারে, লাইক দিস, তাদেরকে আমরা নাম দিব ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম। এরপরের চিত্রটাতে আসো, বদ্ধ সিস্টেম। দেখেই বুঝতে পারতেছো এখানে কি আটকানো, এখানে একটা ছিপি দিয়ে আমি জিনিসটাকে আটকে দিছি। তাহলে কি হইলো? তাহলে এই যে ভর এখান থেকে বাইরে যেত সেটা আর যাইতে পারতেছে না, বাইরে থেকে ভর ভেতরে আসতো সেটা আর আসতে পারতেছে না। তো ভরের আদান প্রদান এখানে সম্ভব হচ্ছে না, ভর আদান প্রদান করতে পারতেছে না। আর এখনো যদি তুমি তাকে চুলার পাশে রাখো গরম হবে না? গরম হবে। এখনো তুমি যদি তাকে ফ্রিজে রাখো ঢাকনা লাগানো অবস্থায়, ঠান্ডা হবে কিনা? ঠান্ডা হবে। তার মানে ভর আদান প্রদান করতে পারতেছে না ঠিকই, বাট হিট বা তাপ ঠিকই সে আদান প্রদান করতে পারতেছে। তাহলে এই সিস্টেমগুলো যেখানে ভর আদান প্রদান সম্ভব না কিন্তু শক্তি ঠিকই আদান প্রদান সম্ভব, সেই সিস্টেমগুলোকে, এই সিস্টেমগুলোকে আমরা নাম দিব ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। এরপর আসো বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে কি? কিছুই আদান প্রদান করতে পারবে না। মুক্ততে তো সবই আদান প্রদান করতে পারতো, বদ্ধতে হ্যাঁ ভর আদান প্রদান করতে পারতো না, বাট শক্তি তো আদান প্রদান করতে পারতো। আর বিচ্ছিন্নতে কিছুই আদান প্রদান করতে পারবে। মানে আমি কি করলাম, এখন তাকে চারোপাশে ধরো আমি একটা কোটিং দিয়ে সিলগালা করে দিলাম এখান দিয়ে। এমন এই জিনিসটার একটা পারফেক্ট এক্সাম্পল কি, আমাদের বাসা বাড়িতে ফ্লাক্স আছে না, গরম চা গরম রাখার জন্য ফ্লাক্স, তাই না? গরম চা গরম রাখার জন্য ফ্লাক্স আছে কিনা? ফ্লাক্স আছে। এই যে ফ্লাক্স আমরা ব্যবহার করি, সেই ফ্লাক্সটা কি, সেখান থেকে কি কোনো তাপ বাইরে যেতে পারে? পারে না। আবার বাইরে থেকে কোনো তাপ কি ভেতরে আসতে পারে? সেটাও কিন্তু পারে না। তার মানে এই যে ফ্লাক্স সিস্টেম, ফ্লাক্সের মধ্যে কিন্তু শক্তিও আদান প্রদান করা অ্যালাউড না, আবার ভর তো অ্যালাউড নাই। যদি ঢাকা থাকে, ঢাকনা লাগানো থাকে, তাহলে ভরও অ্যালাউড না। তাহলে শক্তিও আদান প্রদান করা যায় না, ভরও আদান প্রদান করা যায় না। ভর আর শক্তি কোনোটাই যদি আদান প্রদান করা সম্ভব না হয়, তাহলে সেই সিস্টেমগুলোকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন সিস্টেম। তো এগুলো তোমাদের কিসে আসতে পারে? প্রথমত এই যে ক বা জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের এই জিনিসগুলো আসতে পারে, আর এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে আর এমসিকিউতে আসতে পারে। আর আইসোলেটেড সিস্টেম, হ্যাঁ কমপ্লিট আইসোলেট সিস্টেম হয়তো রিয়েল লাইফে ইম্পসিবল, বাট আমরা আপাতত ধরে নিতে পারবো আমাদের ঘটনাগুলোর জন্য। আমাদের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে ফ্লাক্স আছে, যে তোমরা বাসা বাড়িতে ইউজ করছো কিনা ফ্লাক্স, সেখানে চা যদি রেখে দাও, ঢেকে রেখে দাও, দেখা যায় কি যে সকালবেলা চা বানাইছো যেটা 2 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাওয়ার কথা, সেটা রাতের বেলাও চা যখন খাচ্ছ গরম আছে, রাতের বেলাও চা যখন খাচ্ছ গরম আছে। তার মানে কি? শক্তি বা তাপ তার মধ্যে সে ধরে রাখছে, তাপকে বাইরে যাইতে দেয়। বুঝতে পারছো? ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা যদি বুঝতে পারো, সবাই এই পেজটা একটু নোট করে ফেলো, এই পেজটা একটু নোট করে ফেলো। এই পেজটা নোট করলে আমরা আমাদের জীবনে অ্যাটলিস্ট কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন, কয়েকটা এমসিকিউ প্রশ্ন আরামসে অ্যান্সার করতে পারবো, এই পেজের মধ্যেই থাকবে। ঠিক আছে? সবাই লিখে ফেলো। লিখা হলে আমাকে ডান লিখিও, ডি লিখলেই চলবে, কমেন্টে ডি লিখলেই চলবে। ঠিক আছে? কারণ আজকে ফেসবুকে ক্লাসটা নিচ্ছি, ফেসবুকে কমেন্ট এমনি একটু দেরিতে আসে, তো ডি লিখে দিও। ডি লিখলে আমি বুঝে যাবো, দ্রুত লিখে দিও আর কি। হ্যাঁ, পুরাটা লেখা দরকার নেই। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেলাম, এইটা আমরা পারবো। আচ্ছা, এখন আমরা এই যে সিস্টেম তো শিখলাম, যাকে পরীক্ষা নিরীক্ষা করবো, সিস্টেমের প্রকারভেদও শিখলাম। এখন এই সিস্টেমের মধ্যে তো অনেকগুলো প্যারামিটার আছে, অনেকগুলো চলক থাকতে পারে, তার বর্ণ, তার গন্ধ, তার তারল্য, ঘনত্ব, আর অনেক রাশি থাকতে পারে। বাট আমরা পড়তেছি কোন অধ্যায়? তাপগতিবিদ্যা অধ্যায়। তাপগতিবিদ্যা অধ্যায়ে আমরা যেই এক্সপেরিমেন্টগুলো করব সিস্টেমকে নিয়ে, সেই এক্সপেরিমেন্টে বা সেই পরীক্ষায় আমরা 3টা চলক নিয়ে মাথা ঘামাবো, 3টা চলক নিয়ে আমরা কাজ করব। 3টা চলক কে কে? একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে তাপ। চাপ বললাম, আয়তন বললাম, একটা হচ্ছে তাপমাত্রা। মানে চাপের ইংলিশ কি? প্রেসার, পি। আয়তন কি? ভলিউম, ভি। আর তাপমাত্রা কি? টেম্পারেচার, টি, অর্থাৎ পিভিটি। মনে রেখে দিও, তাপগতিবিদ্যা অধ্যায়ে তাপগতীয় চলক কয়টা? তাপগতীয় চলক মানে আমরা এই যে সিস্টেমের নিয়ে তো পরীক্ষা করব, সিস্টেম হচ্ছে যেটা পরীক্ষা নিরীক্ষায় বিবেচ্য বিষয়।
এই পরীক্ষা যে করব, পরীক্ষা করব কোন কোন চলক নিয়ে বা কোন কোন চলকের চেঞ্জগুলো আসলে আমরা কনসিডার করব, সেটা হচ্ছে পি, ভি আর টি। তাহলে এটা লিখে ফেলো সবাই। তাপগতীয় চলক কয়টা? তাপগতীয় চলক কয়টা? তিনটা, প্রেসার, ভলিউম আর টেম্পারেচার। এই যে সিস্টেমগুলো আছে, একটু আগে দেখছি তিন টাইপের সিস্টেম হতে পারে। এই সিস্টেমের এই তিনটা চলক বাড়তেছে না কমতেছে, একটা বাড়লে আরেকটার কি হয়, একটা কমলে আরেকটার কি হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? লেখা হলে বলিও, লেখা হলে বলিও। শুধু এতটুকু পারা, এটা লেখা দরকার নেই, এটা আমি বোঝাচ্ছি, শুধু এতটুকুটা লিখবা। তিনটা তাপগতীয় চলক, একটা হচ্ছে প্রেসার, প্রেসারের ফার্স্ট লেটার পি, ভলিউম ভি আর টেম্পারেচার টি। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারে মানে পুরোটা চ্যাপ্টার জুড়েই দেখবা যে একটা সিস্টেম খুবই কমনলি আমরা ব্যবহার করতেছি, একটা সিস্টেম খুবই কমনলি ব্যবহার করছি। সেই সিস্টেমটা হচ্ছে এটা। এটা কি? চারোপাশে কি আছে? একটা ধরো একটা ফ্রেম, একটা ফ্রেম স্টিলের হতে পারে, যে কোনো মেটালের হতে পারে, একটা ফ্রেম দ্বারা আবদ্ধ কিছু গ্যাস। এই যে গ্যাস দেখতে পাচ্ছ না এখানে, গ্যাস, কিছু গ্যাস, এই গ্যাসটাকে আমরা সিস্টেম হিসেবে কনসিডার করব। আমাদের এই পুরো চ্যাপ্টার জুড়ে দেখবা যে বেশিরভাগ জায়গায় খালি একটা ম্যাথ মনে হয় আমি জীবনে পাইছি যে জায়গায় হচ্ছে পানিকে সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে, বাকি সবগুলা ম্যাথ তাপগতিবিদ্যা অধ্যায়ের সিস্টেম হিসেবে কনসিডার করা হয়েছে কাকে? গ্যাসকে, মানে কিছু বাতাস, রাইট? এই গ্যাসটা হচ্ছে সিস্টেম। এই গ্যাসটার ওপরে একটা আবার কি ঢাকা একটা লেয়ার আছে, এইটা আবার নরণক্ষম। এটা কি লিখে রাখো আমার সাথে সাথে, এটা হচ্ছে নরণক্ষম পিস্টন। নরণক্ষম মানে নড়তে পারে আর কি, সহজ কথা, পিস্টন। এটা নড়তে পারে, ঠিক আছে? এটা ওপরেও উঠতে পারবে, নিচেও নামতে পারে। কেন এটা নরণক্ষম রাখছি? কারণ নাহলে তো আয়তন বাড়তেছে না কমতেছে এটা তো বুঝবো না। যদি আমরা দেখি পিস্টনটা উপরে উঠতেছে, তার মানে কি গ্যাস আয়তনে প্রসারিত হচ্ছে। যদি দেখি পিস্টনটা নেমে যাচ্ছে, তাহলে আমরা বুঝবো গ্যাস আয়তনে সংকুচিত হচ্ছে। এই যে আমরা বলছিলাম না একটা চলক বিবেচনা করব আয়তন, তো আয়তন তো খালি চোখে দেখে কেমনে বুঝবো? এই গ্যাসের খালি চোখে দেখে আয়তনটা বুঝবো এই পিস্টনের মাধ্যমে। পিস্টনটা নরণক্ষম, যেহেতু উঠলে হচ্ছে প্রসারিত হচ্ছে, নামলে হচ্ছে সংকুচিত হচ্ছে। তাহলে এই কিছু গ্যাস সহ আবদ্ধ নরণক্ষম পিস্টন সহ যে স্ট্রাকচারটা, এইটা আমাদের এই ক্ষেত্রে সিস্টেম হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? আরেকটা জিনিস একটু বলে রাখি, যদি তোমাকে একদম ক্লিয়ারলি বলতে হয় এই ফ্রেমটা সিস্টেমের অংশ কিনা, নো। তুমি যদি চা বানাও, চায়ের পাত্রটা কি সিস্টেমের অংশ? না, চাটা অনলি সিস্টেমের অংশ। তেমনি তুমি এই যে এখানে যদি এই গ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করো, তাহলে এই গ্যাসের শুধু গ্যাস পার্টটুকু, মানে এই গ্যাস পার্টটুকু হচ্ছে তোমার সিস্টেম। এইটুকু হচ্ছে সিস্টেম। এর পাশে যে পিস্টন আছে, তারপরে ফ্রেম আছে, এইগুলো কিন্তু সিস্টেম না, এগুলো সবই পরিবেশ। এগুলো সবই কিন্তু পরিবেশ হিসেবে বিবেচিত হবে, মাথায় রাখিও। সিস্টেম এটাকে বলছি, তার মানে অনেকে ভাবে কি ফ্রেমটাও সিস্টেমের অংশ। নো, ফ্রেমটা না, শুধু গ্যাসটা, ফ্রেমের মধ্যে যা আবদ্ধ গ্যাস আছে সেটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা তো দেখলাম সিস্টেম, তাই না? সিস্টেমের আমাদের এই চ্যাপ্টার জুড়ে বেশিরভাগ ক্ষেত্রে যেটাকে সিস্টেম হিসেবে ব্যবহার করো গ্যাস, সেটাকে ভালো করে দেখে নিলাম। এখন আমরা কি করব? এই গ্যাসটার চাপ বাড়তেছে কি কমতেছে, আয়তন বাড়তেছে কি কমতেছে, তাপমাত্রা বাড়তেছে কি কমতেছে, সেগুলো মাপবো। এগুলো মাপার বেস্ট ওয়ে হচ্ছে গ্রাফ আঁকা। এগুলো মাপার বেস্ট ওয়ে হচ্ছে গ্রাফ আঁকা। কারণ কি, তুমি যদি গ্রাফ আঁকো, ধরো সাপোজ একটা গ্রাফ, ওয়াই অক্ষ বরাবর আমি পি, পি মানে হচ্ছে চাপ, আর এক্স অক্ষ বরাবর আমি ধরো ভি, ভি মানে আয়তন। গ্রাফ যদি আঁকি তাহলে এই জিনিসটা খুবই ক্লিয়ার যে এটা বাড়তেছে না কমতেছে, নাহলে তো তোমার ডাটা দিয়ে বারবার বলতে হবে। হ্যাঁ, ধরো আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, সাপোজ এরকম একটা গ্রাফ আঁকলাম, এটা দেখলে কি বুঝবা? এটা দেখলে কি বুঝবা? যে যতই আমি আয়তন বাড়াইছি ততই চাপ বাড়ছে, তাই না? দেখলেই বোঝা যায়। আবার এরকম যদি আমি আঁকি, তাহলে এটা দেখলে কি বুঝবা? যতই আমি আয়তন বাড়াইছি চাপ কি কমছে, তাহলে একটা বাড়লে আরেকটা কমে। তো এর জন্য গ্রাফ আঁকাটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, কি বোঝানোর জন্য? সিস্টেমের তাপগতীয় চলকগুলার পরিবর্তন বোঝানোর জন্য। ঠিক ঠিক আছে? তাপগতীয় চলক যেগুলো আছে সেগুলো বাড়তেছে না কমতেছে সেটা বোঝানোর বেস্ট হচ্ছে গ্রাফ আঁকা। এই যে আমি গ্রাফটা আঁকবো, আমাদের এই চ্যাপ্টারে বেশিরভাগ জায়গায় দেখবা চাপ বনাম আয়তন গ্রাফটাই বেশি আঁকা হচ্ছে। হ্যাঁ, তাপমাত্রাটাকে দিয়েও মাঝে মাঝে আঁকা হয়, মাঝে মাঝে তুমি দেখবা চাপ বনাম তাপমাত্রা গ্রাফও আসবে সামনে। তো আমরা এই তিনটা চলক নিয়ে বেসিক্যালি গ্রাফগুলো আঁকবো। এখন আমি তোমাদের কয়েকটা খুবই বেসিক থেকে কথাবার্তা বলবো, এগুলো সামনে যে যখন পড়বা ম্যাথগুলোতে অনেক যে কানেক্ট হবে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু তুলবা, নোট করবা সবাই আমার সাথে সাথে। এটা তো গ্রাফ আঁকবো, রাইট?
গ্রাফের এক একটা বিন্দু, গ্রাফের এক একটা বিন্দু ইন্ডিকেট করবে সিস্টেম এর স্টেট, সিস্টেমের স্টেট, বাংলায় বললে সিস্টেমের অবস্থা। এক একটা বিন্দু কি ইন্ডিকেট করবে? সিস্টেমের অবস্থা, সিস্টেম কোন অবস্থায় আছে। কেন? কারণ দেখো এই যে এই গ্রাফের এই যে বিন্দুটা আমি নিলাম, এই বিন্দুর কি একটা স্থানাঙ্ক আছে না, একটা v1 আছে, একটা p1 আছে। v1 p1 মানে কি? এই বিন্দুর জন্য ধরো এই যে আয়তনের পরিমাণ, এই বিন্দুর জন্য এই যে চাপের পরিমাণ। এই বিন্দুটা কি ইন্ডিকেট করবে? এই বিন্দুটা ইন্ডিকেট করবে এই যে সিস্টেমটা নিয়ে আলোচনা করছি, এই সিস্টেমটা কোন অবস্থায় আছে। এই অবস্থায় সিস্টেমের একটা অবস্থা আছে। যেমন ধরো আমার ধরো এই যে এখানে গ্যাস আছে না, এই গ্যাসটার একটা চাপ আছে কিনা ভাইয়া? মাপা যাবে ব্যারোমিটার বা এরকম কোনো একটা ডিভাইস দিয়ে, অবশ্যই এটার চাপ মাপা যাবে, রাইট? চাপের মানটা ধরো মাইপে পাইলাম p1। এই যে এই সিস্টেমটা আছে, এটার একটা আয়তন আছে কিনা? নর্মালি আয়তনগুলো দাগ কাটা থাকে, গায়ে দাগ কাটা থাকে, সো দেখলেই বোঝা যায় পিস্টনটা যতটুকু উঠে আছে সেটাই তার আয়তন। এখানে একটা আয়তনের ভ্যালু থাকবে, তো এটা হচ্ছে v1। তাহলে আমরা এই গ্যাসের কিন্তু চাপ মাপতে পারবো যন্ত্র দিয়ে, আয়তনও মাপতে পারবো। বর্তমানে এই গ্যাসটা কি অবস্থায় আছে এইটা গ্রাফে কি দ্বারা প্রকাশিত হবে ভাইয়া? একটা বিন্দু দ্বারা। তাহলে এক একটা বিন্দু, গ্রাফের এক একটা বিন্দু মানে কি? সিস্টেমের এক একটি অবস্থা, ঠিক আছে? এই অবস্থাটা কি পার্মানেন্ট? পার্মানেন্ট তো না। তুমি যদি এই গ্যাসটাকে চাপ দাও বা চাপ দিচ্ছ এরকম তুমি বিভিন্নভাবে এক্সটার্নাল ফোর্সেস দ্বারা এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করে তুমি এই গ্যাসের অবস্থাটা চেঞ্জ করতে পারো। কিন্তু ধরো সাপোজ আমি এই গ্যাসটা নিয়ে আমি কি করলাম, তাকে তাপ দেওয়া শুরু করলাম, তাকে আমি সাপোজ তাপ দিচ্ছি, মানে তাপ দিচ্ছি, হিট দিচ্ছি। তাপ দিলে কি হবে দেখি, কে কে বলতে পারে? তাপ দিলে কি হবে? গ্যাসকে তাপ দিচ্ছ, কি হওয়া উচিত? গ্যাসটা প্রসারিত হওয়া উচিত না? আমরা জানি কঠিন বস্তুকে তাপ দিলেও সেটা প্রসারিত হয়, তরল বস্তুকে তাপ দিলেও সেটা প্রসারিত হয়, গ্যাসকে তাপ দিলে এটা অনেক পরিমাণে প্রসারিত হয়। তাহলে এই গ্যাসটা প্রসারিত হবে, এই গ্যাসটা আর এই অবস্থায় থাকবে না, এই গ্যাসটা আর এই অবস্থায় থাকবে না। কি অবস্থায় যাবে? সে পিস্টনটা এই জায়গা থেকে উঠে প্রসারিত হবে, রাইট? তো আমি এর পরের চিত্রটা দেখি কি হবে তার। এরপরে সে এই রকম একটা অবস্থা প্রাপ্ত হবে, হবে কিনা? তাকে আমি তাপ দিলাম, কি করলাম? তাপ দিলাম। যদি আমি তাপ দিই তাহলে তার আগে একটা চাপ ছিল p1, আগে একটা আয়তন ছিল v1, এখন আর সেটা থাকবে না। এখন আমরা দেখব এই পিস্টনটা ওপরে উঠে গেছে, মানে কি? প্রসারিত হয়ে গেছে। এখন তার আয়তন আর আগের মতন নাই, আয়তন চেঞ্জ হয়ে গেছে v2 ধরে নিলাম। যেহেতু গ্যাসটা প্রসারিত হয়ে গেছে, নরমালি এখন তার চাপও আর আগের মতন থাকবে না। আগে গ্যাসের যেই পরিমাণের চাপ থাকবে, এখন গ্যাসের চাপটাও চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল সাপোজ p2। মানে আমি এক্সটার্নাল একটা এনার্জি প্রোভাইড করে সিস্টেমের দশা চেঞ্জ করে ফেলছি বা অবস্থা চেঞ্জ করে ফেলছি। এই জিনিসটা গ্রাফে কিভাবে রিপ্রেজেন্টেড হবে দেখো। তাহলে প্রাথমিক অবস্থায় তার একটা চাপ ছিল, আয়তন ছিল, এই যে এই অবস্থাটার, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, রাইট? অ্যান্ড দেন কি হয়েছে? তাকে তাপ দেওয়ার ফলে তার অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে, তার আয়তন বাড়ছে। আয়তন বাড়া মানে কি? নর্মালি আমি ডান দিকে যাব, হ্যাঁ? আর নর্মালি আয়তন বাড়লে চাপ কমে। এটা কেন কমে, কি কমে, এটা একটু পরে দেখতেছি, বাট আপাতত জাস্ট দিয়ে রাখো। তার পরবর্তীতে তার স্টেটটা চেঞ্জ হয়ে গেছে না? তার স্টেটটা চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। তো এখন নতুন একটা আয়তন তার, এই আয়তনের ভ্যালু হচ্ছে ধরো v2। এখন নতুন একটা চাপ তার, এই চাপের ভ্যালু হচ্ছে p2, ঠিক আছে? এই চাপের ভ্যালু হচ্ছে p2। তাহলে এই যে গ্যাসটার অবস্থা আগে ছিল এখানে, পরে চলে আসছে এখানে। তাহলে অবস্থা আমরা চেঞ্জ করতে পারি, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে, এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই করে আমি এটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তাহলে অবস্থা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে চেঞ্জ হয়েছে, এটা কি একটা প্রক্রিয়া না? মানে একটা আমি কিছু অ্যাপ্লাই করছি তারপরেই তো এটা হয়েছে, তাই না? এটা একটা প্রক্রিয়া বা এটা একটা কিছু অ্যাপ্লাইয়ের ফলে হয়েছে, রাইট? তাহলে এই যে আমি একটা লাইন টানলাম, একটা আচ্ছা গ্রিন কালার দিয়ে লাইনটা টানি, একটা গ্রিন কালার দিয়ে লাইন টানলাম। এই লাইনটা বা এই রেখাটা, এটা সরলরেখা হোক বক্ররেখা হোক যাই হোক ম্যাটার করে না, এই যে এই লাইনটা কি ইন্ডিকেট করতেছে?
সিস্টেমের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। এই বিন্দু এক অবস্থা ছিল, এই বিন্দু আরেক অবস্থা। আর এই লাইনটা ইন্ডিকেট করতেছে কি, লাইনটা দেখাচ্ছে কি, যে আগে সিস্টেমটা এখানে ছিল, পরে এখানে গেছে। এই লাইনটা যদি না থাকতো তাহলে তুমি বুঝতা কোনটা আগে ছিল কোনটা পরে ছিল। এই লাইনটা না থাকলে, এই অ্যারোটা না থাকলে তুমি বুঝতা কোনটা আগে ছিল কোনটা পরে ছিল, বুঝতা না কিন্তু। তো এইটা ধরো নাই, এটা না থাকলে তুমি বুঝতা না। তো এইটা দিয়ে দিলে আমরা বুঝতে পারতেছি এখন, আচ্ছা আগে সে এই অবস্থায় ছিল, পরে সে এই অবস্থায় গেছে। অ্যারো দেখি, তো এই লাইনেরও নাম আছে, এই লাইনেরও একটা নাম আছে। এই লাইনটাকে আমরা কি নামে ডাকি? এই লাইনটাকে আমরা ডাকি প্রসেস। বাংলায় লিখি প্রক্রিয়া, প্রসেস বা প্রক্রিয়া। ঠিক আছে, প্রসেস বা প্রক্রিয়া। তাহলে কি কি শিখাইলাম? দুইটা জিনিস শিখাইছি এখন পর্যন্ত। বিন্দু কি হিসাবে পরিচিত? স্টেট বা অবস্থা। রেখা বা লাইন, এটা সরলরেখা হোক বক্ররেখা হোক ম্যাটার করে না, হ্যাঁ, কি হিসেবে পরিচিত? গ্রাফের এক একটি রেখা এক একটি প্রক্রিয়া হিসেবে পরিচিত। বুঝতে পারছো? এক একটা রেখা কি এক একটা প্রক্রিয়া হিসেবে পরিচিত। একদম এগুলাকে লিখবো কিনা? অবশ্যই লিখবা, অবশ্যই এটা লিখবা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সবাই এটা লিখা হলে বলিও, এই অংশটা লিখা হলে বলবা। ঠিক আছে, লিখা হলে বলিও ভাইয়া, লিখা হলে বলবা। এই পেজে যা লিখছি ভাইয়া সেগুলো লেখা হলে বলবা। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, লিখছো? আচ্ছা, এখন আমরা কয়টা চলক নিয়ে কাজ করবো সেটা তো বললাম। কয়টা প্রক্রিয়া হতে পারে? অবস্থা তো অসংখ্য হতে পারে, তাই না? এখানে যতগুলো বিন্দু সম্ভব এই গ্রাফে ততগুলো অবস্থা সম্ভব, তাই না? অবস্থার তো আর ডিফাইন করার উপায় নেই, বাট কয়টা প্রক্রিয়া হইতে পারে, প্রক্রিয়া কয় রকমের সেটা আমরা ডিফাইন করতে পারবো, সেটারও সংজ্ঞা আছে। তো লিখো এখন আমার সাথে সাথে, প্রক্রিয়া কয় রকমের। এরকম এই প্রক্রিয়া কয় রকমের, গ্রাফের যে দেখলাম যে প্রক্রিয়া বা প্রসেস, সেই প্রক্রিয়া কয় রকমের। এই প্রক্রিয়াগুলোকে আরো ক্লিয়ারলি বললে, আমরা যেহেতু তাপ চ্যাপ্টার নিয়ে কাজ করতেছি তাই এটাকে আমরা বলি তাপগতীয় প্রক্রিয়া। শুধু প্রক্রিয়া বলবো না, বলবো কি তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া প্রথমত ডেফিনেশনটা কি? যে উপায়ে বা যে প্রক্রিয়ায়, তাপগতীয় প্রক্রিয়া কারা? সকল প্রক্রিয়াই পৃথিবীর সেই তাপগতীয় প্রক্রিয়া কিনা? না, যে প্রক্রিয়ায় তাপগতীয় চলক, তাপগতীয় চলক কয়টা ছিল? তিনটা, তাই না? তাপগতীয় চলক ব্র্যাকেটে লিখে দিও কে কে, হ্যাঁ, পি ভি টি এর পরিবর্তন হয়। যে কোনো দুইটার পরিবর্তন বা যে কোনো একটা নরমালি পরিবর্তন হতে পারে না, এরা ইন্টারনালি কানেক্টেড, যে কোনো একটা চেঞ্জ হলে একটা চেঞ্জ হয়েই যাবে। যে প্রক্রিয়ায় তাপগতীয় চলকগুলার পরিবর্তন হয় সেই প্রক্রিয়াই হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। পৃথিবীর সকল প্রক্রিয়াই তো তাপগতীয় প্রক্রিয়া না, তাই না? কোনগুলাকে তাপগতীয় প্রক্রিয়ার আন্ডারে ফেলবা? যেগুলোর মাধ্যমে পিভিটি, কোন গ্যাস কোন পানি, সেগুলো চাপ আয়তন তাপমাত্রার চেঞ্জ হয়েছে, তার মানে তুমি ওই প্রক্রিয়াটাকে ডিফাইন করতে পারবে কি প্রক্রিয়া হিসেবে? তাপগতীয় প্রক্রিয়া হিসেবে। ঠিক আছে, সেই প্রক্রিয়াকে কি বলে? তাপগতীয় প্রক্রিয়া বলে। ওকে, আচ্ছা, এখন তাপগতীয় প্রক্রিয়া কয় রকমের? তাপগতীয় প্রক্রিয়া কয় রকমের? তাপগতীয় প্রক্রিয়া কয় রকমের ভাইয়া? একটু উপরে নিয়ে যাই। তাপগতীয় প্রক্রিয়া কয় রকমের? তাপগতীয় প্রক্রিয়া চার রকমের। চার, এক, দুই, আচ্ছা নাম্বার দিয়ে লিখি, 1 2 3 4, চার রকমের। চার রকমের কি কি? নামগুলো কি কি তাদের? প্রথম তাপগতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে, প্রথম তাপগতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে সমচাপ তাপগতীয় প্রক্রিয়া, সমচাপ তাপগতীয় প্রক্রিয়া। দ্বিতীয় তাপগতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে সমায়তন, সম-আয়তন, যেটাকে সমায়তন বলে। একবারে সন্ধি বিচ্ছেদ পড়ছো ছোটবেলায়, অকার বা আকারের পরে অকার বা আকার থাকলে আকার হয়, ওরকম আর কি, হ্যাঁ, সমযোগায়তন, সমায়তন। ঠিক আছে, তারপরে সমষ্ণ, সমান উষ্ণ, একবারে এটাকে বলে সমষ্ণ,
সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়া। আর ফাইনালি 4 নাম্বারটা হচ্ছে রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া। তাহলে এই যে 4টা জিনিস লিখলাম, এই 4টা জিনিস হচ্ছে তাপগতীয় প্রক্রিয়ার নাম। এই 4টা জিনিস কি ভাইয়া? তাপগতীয় প্রক্রিয়ার নাম। সমচাপ, কোন তাপগতীয় প্রক্রিয়াগুলোকে সমচাপ প্রক্রিয়া বলা যাবে? আমরা জানি পিভিটি এর চেঞ্জ হলে এই প্রক্রিয়াগুলোকে কি বলা হয়? তাপগতীয় প্রক্রিয়া। এখন তাদের মধ্যে, তাপগতীয় প্রক্রিয়াগুলোর মধ্যে কারা সমচাপ তাপগতীয় প্রক্রিয়া? যেই তাপগতীয় প্রক্রিয়ায় পি কনস্ট্যান্ট থাকবে, পি চেঞ্জ হবে না। নাম দেখেই বোঝা যাচ্ছে না? সমচাপ, চাপ সমান থাকবে, পি চেঞ্জ হবে না। পি ছাড়া আর কে কে আছে? ভি আর টি চেঞ্জ হবে। যেই তাপগতীয় প্রক্রিয়ায় আয়তন তাপমাত্রা চেঞ্জ হবে কিন্তু প্রেসার চেঞ্জ হবে না, সেই তাপগতীয় প্রক্রিয়াগুলো কি নামে পরিচিত? সমচাপ তাপগতীয় প্রক্রিয়া নামে পরিচিত। ঠিক আছে, এরপরে আসো সম আয়তন তাপগতীয় প্রক্রিয়া কোনগুলা? সম আয়তন তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে যেই তাপগতীয় প্রক্রিয়ায় ভি কনস্ট্যান্ট অর্থাৎ ভি চেঞ্জ হবে না, বাট কে কে আছে? ভি ছাড়া পি আর টি নিজেরা চেঞ্জ হবে। ঠিক আছে, পি আর টি এর চেঞ্জ হবে, সেই তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে সমায়তন তাপগতীয় প্রক্রিয়া। সমষ্ণ সমান উষ্ণ মানে তাপমাত্রা, উষ্ণতা মানে তাপমাত্রা। তো এই তাপগতীয় প্রক্রিয়া কোনগুলা? এই তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে যেই তাপগতীয় প্রক্রিয়ায় টি কনস্ট্যান্ট থাকবে, টি চেঞ্জ হবে না। টি ছাড়া বাকি যারা আছে, কে কে আছে বাকি? পি আর ভি, সেই দুইটা চলক চেঞ্জ হবে নিজেরা। সেইগুলো হচ্ছে কি? সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া কি? রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া পিভিটি তিনটাই লিখে ফেলছি। এটা হচ্ছে যেই তাপগতীয় প্রক্রিয়ায় কিউ কনস্ট্যান্ট, কিউ মানে কি? তাপ, মানে আমি বাইরে থেকে কোনো তাপ দিব না তাকে। কিউ মিন্স কি? তাপ। কিউ মানে তাপ। রুদ্ধতাপীয়, নামটা দেখেই বোঝা যায় তাপ রুদ্ধ থাকবে, তাপ বাইরেও যাবে না, ভেতর থেকে বাইরে থেকে ভেতরেও আসবে না। এই যে সিস্টেমের বাইরে থেকে ভেতরে কোনো তাপ দিতে পারবো না, ভেতর থেকে কোনো তাপ বাইরে যাবে না। এই সিস্টেমগুলাকে আমরা বলবো রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া। এখানে কিউ এর পরিচয় হচ্ছে তাপ, টি হচ্ছে তাপমাত্রা। তাপ আর তাপমাত্রা দুটো জিনিস কিন্তু এক না, দুটো জিনিস কিন্তু আলাদা। তাপ হচ্ছে শক্তি আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থাটা কিরকম, অর্থাৎ ঠান্ডা নাকি গরম, সেই জিনিসটার প্রকাশ। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু বলো তো দেখি কাদের মাথায় কাজ করতেছে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা তো সিস্টেম পড়ছি। সিস্টেম কয় রকমের? 3 রকমের। এর মধ্যে রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়াটা একটা সিস্টেমের মধ্যেই ঘটে। 3টা প্রকারভেদ পড়ছি না? কোন ক্ষেত্রে ঘটে বলো? কোন সিস্টেমের ক্ষেত্রে রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়াটা ঘটবে? 3টা প্রকারভেদ পড়ছি, ওপেন, ক্লোজড, আইসোলেটেড, মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়াটা একটা প্রকারভেদের মধ্যেই ঘটে। কোনটা? হ্যাঁ, অলরেডি বলে ফেলছো, আইসোলেটেড। কারণ কি? আইসোলেটেড সিস্টেম কে ছিল? আইসোলেটেড সিস্টেম ছিল সেই সিস্টেম যে সিস্টেমে কোনো শক্তি বাইরে থেকে ভেতরে আসতে পারবে না, ভেতর থেকে বাইরে যেতে পারবে না। শক্তি মানি তো তাপ। তো আমার রুদ্ধতাপীয় কন্ডিশনও তো এটা, যে তাপ বাইরে থেকে ভেতরে আসতে পারবে না, ভেতর থেকে বাইরে যেতে পারবে না। তাহলে কোন সিস্টেমে রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া ঘটে? যদি এমসিকিউতে আসে কি অ্যান্সার দিবা? বলে দিবা এইটা ঘটে কোথায়? এটা ঘটে আইসোলেটেড সিস্টেমে। আইসোলেটেড সিস্টেম মানেই রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া। আইসোলেটেড সিস্টেম মানেই রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়া। ঠিক আছে, আইসোলেটেড সিস্টেমের বাংলা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। এটা এমসিকিউর জন্য খুবই জরুরি একটা জিনিস। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? লেখা হয়েছে? ফাইন। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেছি। এখন আমরা যেটা করব, আমরা গ্রাফ দেখছিলাম, আমরা বলছিলাম গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সহজ তাপগতীয় প্রক্রিয়াগুলোর চেঞ্জগুলো। আমরা সমচাপ, সমায়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয় এই প্রক্রিয়াগুলোর জন্য একটু গ্রাফ আঁকায় ফেলবো খুবই ফাস্ট। আমরা গ্রাফ আঁকায় ফেলবো খুবই ফাস্ট। চলো আমরা শুরু করি। ঠিক আছে, শুরু করি আমরা গ্রাফ আঁকায় ফেলা। তো প্রথমে দেও সমচাপ, সমচাপের গ্রাফ আঁকবো এখানে, সমায়তনের গ্রাফ আঁকবো এখানে, সমষ্ণের গ্রাফ আঁকবো এখানে, সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়া, আর রুদ্ধতাপীয় তাপগতীয় প্রক্রিয়ার গ্রাফ আঁকবো এখানে। ঠিক আছে, আচ্ছা আসো আঁকা শুরু করি আমরা। তো একদম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি। ঠিক আছে,
তো সমচাপ, সমচাপ মানে পি বনাম ভি গ্রাফ আমরা যদি আঁকি, চিন্তা করো, তোমরা বলো তো কি হবে, গ্রাফটা কেমন হবে দেখি, আমি বলবো না, তোমরা বলতে পারবা। তোমরা বলো কি হওয়া উচিত, পি বনাম ভি গ্রাফটাই আপাতত আঁকি, কি হওয়া উচিত বলো, এটা গ্রাফটা কেমন হওয়া উচিত? সমচাপ, চাপ বাড়াইতে পারবো কমাইতে পারবো? পারবো না। চাপ বাড়ানো সম্ভব না, কমানো সম্ভব না, তাহলে এখানে গ্রাফটা হবে কিরকম? চাপটা সমান থাকবে, এই রকম একটা গ্রাফ হওয়া উচিত না? এই রকম একটা গ্রাফ হওয়া উচিত কিনা? এইরকম একটা গ্রাফ, এইরকম একটা গ্রাফ হওয়া উচিত, রাইট? মানে চাপ বাড়বেও না, চাপ কমবেও না, চাপটা ফিক্স থাকবে। চাপটা কি থাকবে ভাইয়া? ফিক্সড। চাপ বাড়াও যাবে না, কমাও যাবে না। সময়ের সাথে সাথে বা আয়তনের সাথে সাথে চাপ একটা মান নিয়ে বসে থাকবে, একটা মান, তার একটা সুনির্দিষ্ট মান থাকবে, ওই মানটা বজায় থাকবে, ওই মানটা বজায় থাকবে, ঠিক আছে? আর এই লাইন, নিচের লাইনটা কিন্তু স্ট্রেট লাইন আইকে দিই, দাঁড়াও, এই লাইনগুলো একবার স্ট্রেট আইকে দিই, তাহলে বেটার হবে। ওকে, পারফেক্ট, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই গ্রাফটা হচ্ছে সমচাপ এর জন্য গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা সম আয়তনের জন্য গ্রাফ আঁকবো। তাহলে সমচাপ এই গ্রাফটা যদি দেখো কোথাও, কি বুঝতে ফেলবা? সমচাপ তাপগতীয় প্রক্রিয়া। কেন? কারণ এই প্রসেস যদি হয়, এই প্রসেসটা ডানে যাক বা বামে যাক, অ্যারো তোমার যেখানেই থাকুক, এটা কোনো ম্যাটার করে? অ্যারো এইভাবে থাকুক, মানে চাপ এখান থেকে এই পর্যন্ত, মানে আয়তনের ভ্যালু এখান থেকে এই পর্যন্ত গেছে, এইটাও যা সমচাপই বোঝাবে। আবার যদি এইরকমও থাকে, অ্যারো যদি এরকমও থাকে, আগে এখানে ছিলাম পরে এখানে আসছি, বা এখানে কোথাও গেছি, হ্যাঁ, আগে এখানে ছিলাম পরে এখানে গেছি, এটাও সমচাপ, একই কথা, ঠিক আছে? সো গ্রাফ কোথা থেকে কই গেছে সেটা ম্যাটার করে না, চাপ সমান ছিল, যেভাবেই গেছে না কেন চাপ সবসময় সমান ছিল, সেই কারণে এটা সমচাপ এর গ্রাফ। এরপরে আসো আমরা এখন যে গ্রাফটা আঁকাবো সেটা হচ্ছে সম আয়তনের গ্রাফ, ঠিক আছে? এখনো আমরা পি বনাম ভি গ্রাফ আঁকাচ্ছি। কি আঁকাচ্ছি ভাইয়া? পি বনাম ভি গ্রাফ। এখানেও এটা কি পি বনাম ভি গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই গ্রাফটা কেমন হওয়া উচিত, দেখি কে কে বলতে পারে এটা কেমন হওয়া উচিত। ওয়াই এক্সিসের সমান্তরাল, এক্স্যাক্টলি, অনেকে বলে ফেলছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গ্রাফটা হবে এই রকম, রাইট? মানে কি, একটা ফিক্সড ভ্যালু নিয়ে থাকবে, ভি এর একটা ফিক্সড ভ্যালু নিয়ে থাকবে, ফিক্সড একটা ভ্যালু। প্রসেস ওপরে যাক, চাপ ওপরে যাওয়া মানে কি? উপরে যাওয়া মানে কি? উপরে যাওয়া মানে হচ্ছে চাপ বাড়তেছে, চাপ বাড়ুক কমুক ওটা প্যারা নাই, ওপরে যাক বা নিচে আসুক, যাই হোক, চাপ বাড়ুক, বাড়ুক বা কমুক, যাই হোক, আয়তনের মান বাড়া যাবে না, কমা যাবে না, আয়তনের একটা ফিক্সড মান থাকবে। এই টাইপের গ্রাফ যদি দেখো, ভি এর একটাই মান পুরো প্রক্রিয়া জুড়ে, পুরো লাইন জুড়ে ভি এর মান আলাদা আলাদা না, তাহলে এই গ্রাফগুলো হচ্ছে সম আয়তনের গ্রাফ। গ্রাফ দেখে চিনে ফেলতে হবে কি প্রক্রিয়া ঘটছে সেখানে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো সমষ্ণের গ্রাফ। সমষ্ণের গ্রাফ আমরা আঁকাবো, চলো সমষ্ণের গ্রাফ, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। তো আমরা যদি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ আঁকাই, আপাতত জাস্ট লিখে রাখো গ্রাফটা কেমন হবে। পি দাও, ভি দাও, পি বনাম ভি গ্রাফ আঁকাচ্ছে, ঠিক আছে? এই গ্রাফগুলো হবে এই রকম, এই রকম, এই রকম শেপের। তুমি বলতে পারো ভাই এটা কিভাবে আসছে? আমি তোমাদের সামনে একটা জিনিস পড়াবো, এটা তোমরা শুধু এক জায়গায় না, এটা তোমরা অনেকগুলো জায়গায় পড়বা। সেই জিনিসটা হইলো বয়েলের সূত্র। নাম শুনছো কেউ কেউ? কেউ কেউ কি নাম শুনছো? অনেকগুলো জায়গায় আছে এইচএসসি লাইফের। এটা বয়েলের সূত্র থেকে এই গ্রাফটা আসছে। বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা কোথায় পড়বা? বয়েলের সূত্রটা তোমরা 2-3 জায়গায় পড়বা। প্রথমত পড়বা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব অধ্যায়ে। তারপরে পড়বা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন, সেখানেও বয়েলের সূত্র নিয়ে ডিটেলসে পড়াবে। খুবই সহজ একটা জিনিস, আমি একটু পরেই পড়াই দিব তোমাদের সামনে। আর এরপরে এই তাপগতিবিদ্যা অধ্যায়ে পড়বা। তো 3 জায়গায় এই জিনিসটা পড়বা, ঠিক আছে? তো আপাতত একে রাখো, কারণ আমরা একবারে নোট বানাচ্ছি, একটা সুন্দর নোট, যেন ওই নোটটা পরে রিভিশন দিলেই হয়ে যায়, সে কারণে আমরা এটা আগে আঁকা রাখবো, পরে হচ্ছে দেখবো কিভাবে আসছে। হ্যাঁ, এরপরে রুদ্ধ তাপীয়র জন্য গ্রাফ আঁকাই। চলো রুদ্ধ তাপীয়র জন্য গ্রাফটা আঁকাই।
ঠিক আছে, রুদ্ধতাপীয়র জন্য আমি গ্রাফ আঁকাবো, এখন আমি পি বনাম ভি গ্রাফ আঁকাবো, পি ভার্সেস ভি গ্রাফ আঁকাবো। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এইটার গ্রাফটাও অনেকটা এটারই মতন, এটাকে একটু অন্য কালার দিয়ে দিই, হ্যাঁ, অনেকটা এটারই মতন, খালি এটা একটু খাড়া বেশি, একটু বেশি খাড়া, ঠিক আছে, এইটার চেয়ে একটু বেশি খাড়া, দেখতে অনেকটা একই রকম, মানে দেখে তুমি যদি আলাদা আলাদা দুইটা চিত্র দেখো তুমি খুব বেশি পার্থক্য করতে পারবে না, বাট দুইটার যদি এক চিত্রে দেখো তাহলে জিনিসটা এমন হবে, এইটা একটা স্লিপার, এটাও একটা স্লিপার, হ্যাঁ, কিন্তু এটা কি একটু বেশি খাড়া স্লিপার, বেশি খাড়া, বুঝতে পারছো? যদি একই সাথে আঁকো তাইলে পার্থক্য বুঝতে পারবা, কিন্তু আলাদাভাবে আঁকলে তুমি পার্থক্য তেমনি বুঝতে পারবে না, ঠিক আছে? সো দুইটা, এই যে বাচ্চাদের স্লিপার আছে না, বাচ্চারা এই যে শিশু পার্কে যে নামে স্লিপার দিয়ে, তোমরাও ছোটবেলায় হয়তো কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে ছিল এরকম, অনেক স্লিপার থাকে না, একটু খাড়া বেশি। এই রুদ্ধতাপীয়র গ্রাফটাও একই, চাপ আয়তন বাড়াইলে চাপ কমে, বাট এটা একটু দ্রুত কমে, র্যাপিডলি কমে, আর এটা একটু স্লো, একটু কম কমে, আর এটা একটু বেশি কমে, ঠিক আছে? শেপ ওয়াইজ দেখতে একই রকম, শেপ ওয়াইজ দেখতে একই রকম, আমি এটা মুছে ফেললাম, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? লেখা হইলে বলিও, লেখা হলে বলিও। এই জিনিসগুলো তোমাদের শনাক্ত করতে দিবে, কিভাবে দিবে? তোমাকে একটা এমসিকিউ দিবে, নিচের কোনটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ, নিচের কোনটি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, নিচের কোনটি সমআয়তন প্রক্রিয়ার গ্রাফ, তুমি যেন দেখে চিনতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, লেখা হলে বলিও। জিম্বোসা আর্কাইভে 11 নম্বর ক্লাসের সমস্যা, এটা ঠিক করে দেওয়া হয়েছে, এটা ঠিক করে দিছে, তো গত ক্লাসে আমি আপডেট দিছি, ঠিক করে দিছে যতটুকু আমাকে বললাম, ঠিক আছে? লেখা হয়েছে এই পর্যন্ত, এই পর্যন্ত লিখছি সবাই, ঠিক আছে? তাহলে আমরা কি কি শিখছি? গ্রাফের এক একটা বিন্দু যে এক একটা স্টেট বা অবস্থা সেটা শিখছি, গ্রাফের এক একটা লাইন, সরলরেখা হোক বক্ররেখা হোক, এই লাইনগুলা কি এক একটা প্রক্রিয়া। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে চক্র বা সাইকেল। লিখো, চক্র বা সাইকেল। তোমরা সাইকেলে ভর্তি আছো না? সাইকেল তো সাইকেল শিখবো আমরা এখন, হ্যাঁ? আচ্ছা, সাইকেল মানে ওই যে দুই চাকার যান, ওইটা না, হ্যাঁ? আমাদের ফিজিক্সে তাপগতিবিদ্যা অধ্যায়ে চক্র বা সাইকেল কি? চক্র বা সাইকেল হচ্ছে এই যে আমরা গ্রাফ শিখলাম, এই যে আমরা গ্রাফ শিখলাম, আমরা গ্রাফগুলোতে প্রক্রিয়া শিখলাম, 4 রকমের প্রক্রিয়া হতে পারে। এখন 4 রকমের প্রক্রিয়া হচ্ছে ফাইন, বাট শুধু যে একটা প্রক্রিয়ায় একটা সিস্টেম এট এ টাইম দিবে তা না, একটা সিস্টেম মাল্টিপল প্রক্রিয়া একই সাথে দিতে পারে, মানে একটার পর একটা একটার পর একটা দিতে পারে, হ্যাঁ? মানে এরকম অসম্ভব, ধরো এই যে এরকম একটা গ্রাফ তোমার কাছে আছে, এরকম একটা গ্রাফ, এটা কি? 4টা প্রক্রিয়া। এখানে কয়টা প্রক্রিয়া ভাইয়া? 4টা, 1 2 3 4। হ্যাঁ, যারা বুদ্ধিমান তারা হয়তো দেখে বুঝে ফেলছে। সমচাপ প্রক্রিয়া কয়টা? সমচাপ প্রক্রিয়া এখানে 2টা। কোন 2টা? সমচাপ প্রক্রিয়া, এই যে ভাইয়া, এটা একটা সমচাপ প্রক্রিয়া, এটা একটা সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া 2টা। যারা বুদ্ধিমান তারা এটাও বুঝে ফেলছে, এখানে সম আয়তন প্রক্রিয়া কয়টা? সম আয়তন প্রক্রিয়া 2টা, সম আয়তন প্রক্রিয়া 2টা, তাই না? মানে 4টা প্রক্রিয়া ঘটতেছে একটা সিস্টেমে, হতে পারে। তো এই যে যদি প্রক্রিয়াগুলো এমনভাবে সজ্জিত হয়, এমনভাবে অ্যারেঞ্জড হয় যে প্রক্রিয়াগুলো ঘুরে ফিরে আবার আগের জায়গায় আসে, যেখান থেকে শুরু করছিলাম ভাইয়া, ধরো এ বিন্দু থেকে শুরু করছিলাম, এ বিন্দু থেকে প্রথমে গেছি বি বিন্দুতে, পরে গেছি সি বিন্দুতে, পরে গেছি ডি বিন্দুতে, পরে আবার এ বিন্দুতে ফেরত আসছি, মানে আমি কি স্টেপ পার করছি? এ বি সি ডি এ, যেই বিন্দু থেকে শুরু করছিলাম সেই বিন্দুতে আবার ফেরত আসছি। যদি এরকম হয় তাহলে এইটাকে আমরা বলি সাইকেল সে সম্পন্ন করছে। এই প্রক্রিয়াটাকে একবার একটা নাম দিই সাইক্লিক প্রসেস বা চাক্রিক প্রক্রিয়া। চাক্রিক প্রক্রিয়া, এটাকে আরো কয়েকটা নামে আমাদের বইগুলোতে ডাকা হয়, সেগুলো আমি একটু তোমাকে বলতেছি। আরো কয়েকটা নাম এর আছে, আরো নাম হচ্ছে প্রত্যাবর্তী, প্রত্যাবর্তী প্রক্রিয়া, একই কথা, হ্যাঁ? সাইক্লিক প্রক্রিয়া যে কথা, প্রত্যাবর্তী প্রক্রিয়া আলাদা কিছু না, একই জিনিস। প্রত্যাবর্তী মানে কি? প্রত্যাবর্তন থেকে আসছে, প্রত্যাবর্তন মানে ফেরত আসা, যেখান থেকে শুরু করছিলাম আবার সেখানে ফেরত আসছি, হ্যাঁ? সাইক্লিক প্রসেস
চাক্রিক প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া, আবর্ত প্রক্রিয়া সবই একই জিনিসের ভিন্ন নাম। ঠিক আছে, সবই একই জিনিসের ভিন্ন নাম। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে সাইকেল। যদি প্রক্রিয়াগুলো বা প্রসেসগুলো এমনভাবে সজ্জিত থাকে যেন এটা ঘুরতে 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 যতগুলো স্টেপ মন চায় সে নেক, সমস্যা নাই, বাট ঘুরে ফিরে যদি আবার আগের জায়গায় আসে, তাহলে এটাকে আমরা কি বলবো? সাইক্লিক প্রসেস বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার এখানেই আরেকটা জিনিস তোমাদের একটু বলি। যদি এরকম হতো, এটা পি, এটা ভি, যদি এরকম হতো, প্রক্রিয়াটা বলে দিছে যে এ বি সি ডি প্রক্রিয়া, এ বি সি ডি, চারটা বিন্দু দিল, মানে চারটা অবস্থা দিল সিস্টেমের, এ বি সি ডি দিয়ে বললো এবিসিডি কি প্রক্রিয়া, চারটা বিন্দু দিয়ে এবিসিডি বললো কি প্রক্রিয়া, তুমি কি বলবা? সাইক্লিক প্রসেস বলবা। সাইক্লিক প্রসেস কি তাকে বলবা? বলতে পারবে না। এবিসিডি মানে কি জানো? এবিসিডি মানে এ থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি, সি থেকে দেন ডিতে গেছি। মিসিং কে? মিসিং ডি থেকে এতে যাওয়ার পার্টটা মিসিং। যদি এ বি সি ডি এ বলে দিত সাথে, মানে যেই বিন্দু দিয়ে শুরু করছি সেই বিন্দুটা আবার শেষে না আসলে তুমি কখনোই তাকে সাইক্লিক প্রসেস বলতে পারবে না। তোমার এবিসিডি বলার মানে হচ্ছে এটা নন সাইক্লিক প্রসেস। শুধু এবিসিডি কেউ যদি বলে, এবিসিডি কিন্তু সাইক্লিক প্রসেস না, এবিসিডি নন সাইক্লিক, নন সাইক্লিক প্রসেস। হ্যাঁ, শুধু এবিসিডি না, শুধু এবিও যদি বলে, শুধু এবি বলতে পারে না। এবি কি প্রক্রিয়া? নন সাইক্লিক। বিসি কি প্রক্রিয়া? নন সাইক্লিক। যে কোনো প্রক্রিয়ার যেই বিন্দু দিয়ে শুরু হইছে সেই বিন্দু দিয়ে শেষ না হইলে এবি, এবি কি? একটা নন সাইক্লিক প্রসেস। বিসি কি? একটা নন সাইক্লিক প্রসেস। সিডি কি? একটা নন সাইক্লিক প্রসেস। এবিসি কি? একটা নন সাইক্লিক প্রসেস। যতভাবে সাজাও, জাস্ট মাথায় রাখতে হবে যেই লেটার দিয়ে শুরু হয়েছে সেই লেটার দিয়ে শেষ হয়েছে কিনা। যেই লেটার দিয়ে শুরু হয়েছে সেই লেটার দিয়ে যদি শেষ না হয় প্রক্রিয়াটা, তাহলে তুমি ওই প্রক্রিয়াকে কখনোই সাইকেল বলতে পারবে না বা সাইক্লিক প্রসেস বলতে পারবে না। যেমন কেউ যদি এবিসিডি বলে বা এবি বলে বা বিসি বলে বা সিডি বলে, আলাদা করে বললো, তাহলে এগুলা কিন্তু আলাদাভাবে প্রত্যেকটাই কি? নন সাইক্লিক প্রসেস। নন সাইক্লিক প্রসেসেরও নামগুলো লিখে রাখো। নন সাইক্লিক প্রসেসের আরো কয়েকটা নাম সম্ভব। নন সাইক্লিক প্রসেসকে নাম ডাকা যায় এরকম: অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, তোমাদের রবি ভাই ফোন দিচ্ছে কেন জানো, একটু দেখে নি, ওয়েট। ঠিক আছে, এই পর্যন্ত একটু লিখো, আমি একটু দেখি রবি ভাই কেন ফোন দিচ্ছে তোমাদের। আচ্ছা ঠিক আছে, তেমন কিছু হয় নাই, পরে ফোন দিতে পারবো, সমস্যা। তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা কি শিখলাম? সাইক্লিক প্রসেস কি, নন সাইক্লিক প্রসেস কি। ঠিক আছে, সাইক্লিক প্রসেস শিখলাম, নন সাইক্লিক প্রসেস শিখলাম। তো নন সাইক্লিক প্রসেস দেখে চিনবো কিভাবে? প্রথমত গ্রাফ দেখে চিনা তো যাই ইজি, যেখান থেকে শুরু হয়েছে সেখানে এসে মিলে নাই আবার, তাহলে নন সাইক্লিক প্রসেস। আর লিখা দেখেও চেনা যাবে, জাস্ট লিখে দিলে এ বিসি প্রক্রিয়া, বিসিডি প্রক্রিয়া এরকম বলে দিল, তাহলে তুমি বুঝে ফেলবে আরে যেই বিন্দু দিয়ে শুরু হয়েছে সেই বিন্দুটা নাই, শেষে বি, শেষে যদি আবার এ হইতো তাহলে আমি এটাকে সাইক্লিক প্রসেস বলতে পারতাম। ঠিক আছে, ক্লিয়ার? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আরেকটা নাম আছে অনাবর্ত প্রক্রিয়া, অনাবর্ত। তাহলে এই হচ্ছে আমার তিনটা নাম। ক্লিয়ার? লিখা হলে বলিও, লিখা হলে বলিও। এখন বলছো এ বি এ হবে না? হ্যাঁ, এ বি এ সাইক্লিক প্রসেস হবে। এ বি এ সাইক্লিক প্রসেস হতে পারে, হতে পারে না? এ বি একটা সাইক্লিক প্রসেস হতে পারে। তো বুঝতে পারছো?
মানে যেই লেটার দিয়ে শুরু হয়েছে সেই লেটার দিয়ে শেষ হইলেই আমি এটা সাইক্লিক প্রসেস বলবো। যেই লেটার দিয়ে শুরু হয়েছে সেই লেটার দিয়ে শেষ হইলো না, তাহলে এটা নন সাইক্লিক প্রসেস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন এখানে আমরা সাইক্লিক প্রসেস, নন সাইক্লিক প্রসেস, দুইটা প্রসেস তো শিখছি। এই সাইক্লিক প্রসেস, নন সাইক্লিক প্রসেসের পার্থক্য তোমাদের পরীক্ষায় আসে। সাইক্লিক প্রসেস, নন সাইক্লিক প্রসেসের পার্থক্য তোমাদের পরীক্ষায় আসে। এই হচ্ছে পার্থক্য, এটা বইতে আছে, একটু রিডিং করে নিলেই হবে। আমি জাস্ট ছোট্ট করে একটু বলে দিচ্ছি, এটাতে তেমন বোঝার কিছু নেই, দেখলেই বুঝতে পারবা কি হচ্ছে। সাইক্লিক প্রসেস শিখাই দিছি, নন সাইক্লিক প্রসেস শিখাই দিছি, এখন জাস্ট আমি পার্থক্যটা বললেই তোমরা নিজেরাই দেখো, এগ্রি করবা আমার সাথে সাথে। প্রথমত, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানে নন সাইক্লিক প্রসেস যেটা, সেটা কি প্রত্যাবর্তন ঘটবে, ঘটবে না? এটাই প্রথম পয়েন্ট। প্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা কি প্রত্যাবর্তন ঘটবে? সংজ্ঞার মধ্যেই জিনিসটা, তাই না? তো এখানে একটা এক্সাম্পল বলছি, বরফ থেকে পানি হইছে শুধু, এটা কি প্রক্রিয়া? বরফ থেকে পানি হইছে, এটা কি প্রক্রিয়া? অপ্রত্যাবর্তী, তাই না? আর এখানে দেখো, বরফ থেকে পানি হইছে, দেন আবার পানি থেকে বরফ হইছে, তাহলে আমি যেই অবস্থা দিয়ে শুরু করছিলাম, বরফ দিয়ে শুরু করছিলাম, বরফ দিয়ে শেষ করছি। তাহলে এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা হচ্ছে সাইক্লিক প্রসেস। যেই অবস্থা দিয়ে শুরু করছি সেই অবস্থায় এসে শেষ করছি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে শুধু বরফ টু পানি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, বরফ টু পানি দেন পানি টু বরফ, এই দোনোটা মিলাই হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই দুইটা মিলে কিন্তু, ঠিক আছে? ওকে, এটা নর্মালি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে ঘটে। তুমি দেখো, বরফকে রেখে দিছো, ফ্রিজ থেকে নামাই টেবিলে রেখে দিছো, নিজে নিজেই সে কি হয়ে যাবে? সাধারণত নিজে নিজেই সে পানি হয়ে যাবে। পানি থেকে কি বরফ নিজে নিজে হবে? তাকে রেফ্রিজারেটরে রাখতে হবে। রেফ্রিজারেটরে রাখা মানে তুমি এনার্জি প্রোভাইড করছো, ইলেকট্রিসিটি প্রোভাইড করতেছো, এনার্জি দিচ্ছ, এনার্জি দিয়ে তুমি তাকে জোর করে পানি থেকে বরফ বানাচ্ছ। বাট শুধু বরফ থেকে পানি হওয়া, এটা কি তোমার কোনো জোর করা লাগছে? কিছু করা লাগছে? কিছুই করা লাগে না, তুমি বাইরে জাস্ট রেখে দিছো, পরিবেশই যা করার করে ফেলছে, তাই না? তো আলটিমেটলি সাধারণত তুমি দেখবা যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে ঘটবে। এখানে এক্সটার্নাল কিছু প্রোভাইড করতে হবে না, তোমার এক্সটার্নাল কিছু হিট, এক্সটার্নাল কিছু এনার্জি প্রোভাইড করতে হবে, নিজে নিজে ঘটে। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আর অন দ্য আদার হ্যান্ড, এটা কি? এটা পুরো প্রক্রিয়াটা কখনোই স্বতঃস্ফূর্ত হবে না। তুমি কখনোই একটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতে দেখবে না সাইক্লিক প্রসেসকে। হ্যাঁ, তো অবশ্যই কিছু হলেও চেঞ্জ থাকবে, কিছু হলেও মানে থাকবে, এনার্জি থাকবে, এনার্জির প্রয়োগ। যেমন ধরো এই প্রসেসটাই, বরফ থেকে পানি নিজে নিজে হয়েছিল, ফাইন, স্বতঃস্ফূর্ত অংশ। বাট পানি থেকে বরফ আবার কি? তোমার ফ্রিজে রাখতে হয়েছে, ফ্রিজে রাখা মানে এনার্জি দিতে হয়েছে, মানে তোমার তো একটা ইনক্লুশন ছিল, তোমার তো একটা কন্ট্রিবিউশন ছিল, তাই না? মানে একটা এক্সটার্নাল এনার্জির প্রয়োজন পড়বেই যদি তুমি একটা সাইক্লিক প্রসেস রান করতে চাও। নিজে নিজে সাইক্লিক প্রসেস হবে না। এরপরে আসো, এইটা দ্রুত প্রক্রিয়া, স্বাভাবিক দ্রুত, একটা ধাপই কমপ্লিট করে নর্মালি, একটা ধাপ, এটা তো স্বাভাবিক দ্রুত হবেই। আর এখানে কি শুধু যাওয়া তো না, যাওয়া প্লাস আসা, যাওয়া প্লাস আসা, নর্মালি এটা একটু টাইম নেয়, এটা একটু ধীর প্রক্রিয়া। ঠিক আছে, তো এটাও একটা বৈশিষ্ট্য, এটা একটা ধীর প্রসেস কম্পেয়ার টু কি অপ্রত্যাবর্তী প্রসেস। তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে না অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা দিয়ে কি বোঝাচ্ছে জানো? এটা দিয়ে বোঝাচ্ছি, ধরো তুমি এই জিনিসটাই দেখো, আমি এটাতে আসতেছি, এই টেবিলটাতে আসতেছি আরেকবার। বরফ, বরফ থেকে কি হইলো? পানি, পানি হইলো। তাহলে এই যে বরফ থেকে পানি যে হয়েছে, বরফ থেকে পানি হওয়ার সময় সে কি করছে? সে পরিবেশ থেকে তাপ নিছে না? পরিবেশ থেকে তাপ নিছে কিনা? 100 জুল হোক, 200 জুল হোক, 10,000 জুল হোক, 20,000 জুল হোক, তাপ নিছে তো, কিছু হইলেও তো তাপ সে নিয়েছে, রাইট? পরে কি সেটা ফেরত দিছে? পরিবেশ থেকে পানি হইলো, তখন নিয়েছে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় সে তাপ নিয়েছে পরিবেশ থেকে। পরিবেশে কি তাপ আবার সে ফেরত দিয়েছে? দেয় নাই, কিন্তু সে একটা তাপ নিছে, মানে একটা তুমি জায়গা থেকে লোন নিছো, বাট তুমি আর লোন ফেরত দাও না, জিনিসটা এরকম। আর যদি এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হতো, তাহলে তো এই জায়গায় এসে থামা যেত না, তাহলে আমার আরেকটা স্টেপ করে দিতে হইতো। আরেকটা স্টেপ কি? পানি থেকে ফ্রিজে রেখে আবার বরফ বানানো, পানি থেকে ফ্রিজে রেখে আবার বরফ বানায় দেওয়া, তাই না? এই স্টেপটা করে দিতে হইতো তাকে। এই স্টেপটা যদি করে দিই, তাহলে আমার কি করতে হয়? ফ্রিজে রাখতে হয়। আমার কি করতে হবে? তাকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে যদি রাখে, ফ্রিজে রাখা মানে কি? ফ্রিজ কি করে? ফ্রিজ কি করে? তার থেকে তাপ নিয়ে নেয় না? পানিকে বরফ বানাচ্ছে যখন, ফ্রিজ কি করবে? পানি থেকে তাপ নিবে।
তাপ সরিয়ে নিবে, তাপ সরিয়ে নিলে পানিটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়া মিন্স আস্তে আস্তে বরফ হওয়া, রাইট? তাহলে ফ্রিজ তার থেকে আবার তাপটা বের করে নিয়ে নিবে, রাইট? তাহলে দেখো এই বরফ ছিল, সে পরিবেশ থেকে একটা তাপ নিয়েছিল, বরফ হওয়ার জন্য আবার সে তাপটা ফেরত দিয়ে দিছে। তাহলে তার এখানে মোট যা তাপ ছিল আগে, বরফ হিসেবেও তো তার কিছু একটা তাপ ছিল, এই তাপটা এখানে সেম না? মানে ধরো তুমি 200 টাকা ধার নিছিলে 11 থেকে, আবার 200 টাকা ফেরত দিয়ে দিস, তাহলে তোমার কি টাকার সাম্য অবস্থা বজায় আছে কিনা? যা টাকা ছিল তাই তো আছে, তাই না? জিনিসটা এরকম। তো প্রত্যাবর্তী অংশ যদি শুধু এতটুকু নিয়ে চিন্তা করো, তাহলে কিন্তু এতটুকুর মধ্যে তাপীয় সাম্যাবস্থা বজায় নাই। বাট অপ্রত্যাবর্তী অংশ এতটুকু যদি চিন্তা করো, এখানে যদি এক্স পরিমাণ তাপ তার থাকে, এক্স পরিমাণ তাপ যদি থাকে, তাপের পরিমাণ যদি এক্স থাকে, এখানেও তাপের পরিমাণ এক্স নিয়েই সে এন্ড করবে। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? তো এই জিনিসটাই বলছে লাস্টের পয়েন্টটাতে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে না। যতটুকু তাপ ছিল তার চেয়ে একটু বেশি নিয়ে এন্ড করি বা কম নিয়ে এন্ড করি, আর এখানে তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে। যেই বস্তু বা যে যার উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে সিস্টেম, সেই সিস্টেমটা ঠিক যতটুকু তার তাপ ছিল ঘুরাই ফিরাই তার আবার ততটুকু তাপের মানেই ফেরত আসতে হবে। অর্থাৎ যতটুকু যদি মাঝখানে নিয়েও থাকি কারো থেকে, ওটা আবার দিয়ে দিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত লেখা হলে আমাকে বলবা, এই পর্যন্ত লেখা হলে আমাকে বলবা একটু। আচ্ছা 15 নং ঠিক করছে জিম, বলছো 13 নং ডাবল হয়েছে, কিছু বলেন। ঠিক আছে আমি বলে দিব জিম, চিন্তার কোনো কারণ নাই, আমি আজকে ক্লাস শেষে আরেকবার বলে দিব। আমাকে ও কনফার্মেশন দিছিল আশ্বাস যে ঠিক হয়ে গেছে, আমি আরেকবার যে ওকে বলবো। ঠিক আছে? আচ্ছা তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ফাইন, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে যাই এখানে, এই জিনিসটা আমরা করব সিস্টেম আর কৃতকাজ। আমরা দেখো সিস্টেম পড়ছি, সিস্টেমের প্রকারভেদ পড়ছি, সিস্টেমটাকে কিভাবে প্রকাশ করা হয় গ্রাফের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে প্রকাশ করলে তাপগতীয় চলকগুলোর চেঞ্জগুলো ভালোভাবে দেখা যায়। আর তাপগতীয় চলকের চেঞ্জ মানে তাপগতীয় প্রক্রিয়া কয় রকমের হয় সেটা পড়ছি, সেগুলোর গ্রাফ পড়ছি। দেন ওই প্রক্রিয়াগুলো আবার নিজেরা মিলে সাইক্লিক অর্ডারেও থাকতে পারে, নন সাইক্লিক অর্ডারেও থাকতে পারে প্রক্রিয়াগুলো নিজেরা মিলে, সেটাও দেখছি। এখন আমাদের যেটা দেখা বাকি সেটা হচ্ছে সিস্টেম যে এই যে তাপগতীয় চলকগুলো চেঞ্জ করতেছি, বাড়াচ্ছি, কমাচ্ছি, কাজ তো করতে হয়, বাইরে থেকে হোক সিস্টেমের নিজের হোক, কাজ তো করতে হয়। এই কাজ কতটুকু করে, সিস্টেম প্রসারণের সময় কতটুকু কাজ সম্পাদিত হয়, সংকোচনের সময় কতটুকু কাজ সম্পাদিত হয়, এই জিনিসটা আমরা বের করব। অ্যান্ড মজার ব্যাপার কি জানো, আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ে গ্রাফ পড়াইছি, সেখানে কাভার হয়ে গেছে এই জিনিসটা, তাপগতিবিদ্যার এই পার্টটা কাভার হয়েছে। যারা এখন চিন্তা আছে ভাই আমি তো গতিবিদ্যার ক্লাস করি নাই, আমি কি বুঝবো, আমি এখনই বুঝাই দিচ্ছি, কোনো চিন্তার কারণ নাই। ঠিক আছে? তোমরা একটু আমার সাথে এই পেজটাতে আসবো, একটু একটা জিনিসে দেখি অ্যান্সার দাও। আমরা গ্রাফ পড়েছিলাম, রাইট? গতিবিদ্যা অধ্যায় যে কোনো গ্রাফ ওয়াই বনাম এক্স গ্রাফ ধরো সাপোজ, হ্যাঁ, যে কোনো গ্রাফের আমরা ঢাল পড়ছি, ক্ষেত্রফল পড়ছি। আমরা যে কোনো গ্রাফের ক্ষেত্রফলের মানে কি বা তাৎপর্য কি, এরকম একটা স্লাইড ছিল, ক্ষেত্রফলের তাৎপর্য। এই যে একটা গ্রাফ, এই গ্রাফটার একটা ক্ষেত্রফল থাকবে, এই গ্রাফটার একটা ক্ষেত্রফল যদি থাকে, সেই ক্ষেত্রফলের তাৎপর্য কি, এটা কি আমরা পড়ছিলাম। ধরো এই যে একটা গ্রাফের ক্ষেত্রফলের তাৎপর্য কি, সেটা আমরা এরকম ভাবে পড়ছিলাম, ওয়াই কম্পোনেন্ট বা ওয়াই রাশি ইন্টু এক্স রাশি দিয়ে যা আসবে তা, ওয়াই রাশি ইন্টু এক্স রাশি করলে যে জিনিসটা আসবে সেটাই এই ক্ষেত্রফলের তাৎপর্য। তুমি বলতে পারো ভাইয়া বুঝি নাই, একটু বুঝাই বলেন। ঠিক আছে আমি বুঝাই বলতেছি, কোনো সমস্যা নাই। তোমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছো, সেটার ওই ধরে নিয়ে যাই, তাহলে তোমাদের কাছে একদম নিজস্ব লাগবে, আপন আপন লাগবে। বেগ বনাম সময় গ্রাফ পড়ছো কিনা ছোটবেলায়? অবশ্যই পড়ছো, বা গতিবিদ্যা অধ্যায়ে আমি পড়াইছি। বেগ বনাম সময় গ্রাফ এই যে আমরা পড়ছি, ধরো এই যে একটা বেগ বনাম সময় গ্রাফ, হ্যাঁ, কথার কথা, এই বেগ বনাম সময় গ্রাফ দিয়ে ধরো এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে তোমাকে, এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে 10,20, হ্যাঁ, দিয়ে তোমাকে বললো যে সরণ কত, এরকম টাইপের প্রশ্ন আমরা জীবনে ফেস করছিলাম, সরণ কত করছিলাম। আমরা কি করতাম, আমাকে বের করতে বলছে সরণ বেগ বনাম সময় গ্রাফ দিয়ে। আমি কি করতাম ছোটবেলায়, আমরা ছোটবেলায় এটা করতাম যে এই গ্রাফটার
যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত একটা নিচের দিকে দাগ টান দিতাম, দাগ টান দিলে এখানে একটা ক্ষেত্রফল তৈরি করতো না সে? এই যে ক্ষেত্রফল সে তৈরি করছে, আমরা বলতাম এই ক্ষেত্রফলের মানই, এই ক্ষেত্রফলের বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফলের মানই সরণ, রাইট? এই জিনিসটা আমরা পড়ছিলাম কিনা, এরকম এরকম জিনিসটা আমরা পড়ছিলাম। কিভাবে আসছে এই সরণটা? এটা তো আন্দাজে না, এটা কারণটা কি? এটার কারণটা আসছে এইভাবে, এই সূত্র কাজে লাগে। এই সূত্রটা কি? হ্যাঁ, ক্ষেত্রফল নাইলে ত্রিভুজের সূত্র দিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে মান তো সবাই বের করতে পারবে। মান নিয়ে আমি মোটেও চিন্তিত না, মান তোমরা এমনিও বের করতে পারবা ক্ষেত্রফলের, এটা তেমন কঠিন কিছু না। আমি চিন্তিত এই মানটা যে বেরোছে এটা চকলেট না আইসক্রিম না কি, নাকি সরণ, এটা কি, এটা আমরা বের করবো, ঠিক আছে? তো এই যে ক্ষেত্রফল যেটা আসছে, মান যে কোনো একটা আসলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে তোমরা মান বের করতে পারবা, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। মান আসছে, এই মানটা কার মান আসছে এটার জন্য আমি তোমাদের বলছি কি করবা, ওয়াই অক্ষে যে রাশি আছে সেই রাশি নিবা এবং এক্স অক্ষে যেই রাশি আছে সেই রাশি নিবা, এই দুইটা রাশি গুণ দিবা। রাশির মান গুণ দিবা না, গুণ দিবা কি রাশির একক গুলা। রাশির একক, ভি এর একক কি ভাইয়া? মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর টাইমের একক কি? টাইমের একক হচ্ছে সেকেন্ড। গুণ দিলে তুমি কি পাও? গুণ দিলে তুমি পাও মিটার। গুণ দিলে তুমি কি পাও? মিটার, তাই না? পার সেকেন্ড, সেকেন্ড কাটাকাটি। তাহলে তুমি বুঝতে পারতেছো, আরে এই যে ক্ষেত্রফলের মানটা আসছে এটা আসলে একটা মিটারের মান আসছে। একটা কিসের মান? এই যে ক্ষেত্রফলের মান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই স্থানাঙ্কগুলো বসাই তুমি মান বের করতে পারবা। বের করলা, যাই আসছে এটা কার মান আসছে? এটা একটা মিটারের মান আসছে। মিটার মানে কে? মানি সরণ। তুমি এইভাবে আসলে জিনিসটা মনে রাখছিলা যে বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফলই সরণ, বা জিনিসটা আসলে আসছে এভাবে, বেগের মাত্রা নাও বা বেগের একক নাও, সময়ের একক নাও, দুইটা গুণ করো, গুণ করে দেখো কি আসে, আসছে মিটার। তার মানে এই গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে মিটার নির্দেশ করবে। এই গ্রাফের ক্ষেত্রফল মিটার নির্দেশ করবে। মিটার কি? মিটার হচ্ছে সরণ। তার মানে এই গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করবে। জিনিসটা আসছে আসলে এভাবে। তো এখন এই জিনিসটা যদি জানা থাকো তাহলে এখন আমার সাথে একটু একটা জায়গায় বলো না একটা জিনিস, যে আমরা এই যে পি বনাম ভি গ্রাফ এতক্ষণ ধরে আঁকলাম, পি বনাম ভি গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করবে? ধরো একটা পি বনাম ভি গ্রাফ আঁকি না ভাইয়া, এই যে একটা পি বনাম ভি গ্রাফ আমি আঁকলাম, যাও সমচাপটাই আঁকলাম। এই গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করবে? এই গ্রাফের যে ক্ষেত্রফল, এখানে স্থানাঙ্ক এগুলো দেওয়া থাকলে ধরো এই ক্ষেত্রফলটা তুমি বের করতে পারবা। এই মানগুলো দেওয়া থাকলে, স্থানাঙ্কগুলো থাকলে এই ক্ষেত্রফলগুলো তুমি বের করতে পারবে। ক্ষেত্রফলের মান চলে আসছে, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? তো আবারও সেম প্রসেসে আগাও। এই ক্ষেত্রফলের মান যাই হোক সেটা কি নির্দেশ করবে, এই মানটা কি নির্দেশ করবে সেটা আমরা বের করব। হ্যাঁ, এই মানটা কি নির্দেশ করবে সেটা বের করব। তো চলো করি। কি করব? ওয়াই অক্ষে যে রাশি আছে সেটা নিব, এক্স অক্ষে যে রাশি আছে সেটা নিব, এই দুইটা গুণ করব, রাশিগুলো গুণ দিব। দ্যাট মিনস রাশির মাত্রাগুলো গুণ দিব আর কি। হ্যাঁ, রাশির মাত্রা, পি মানে কি? প্যাসকেল। প্রেসার মানে কি? প্রেসারের একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেলকে কি লেখা যায় ভাইয়া? নিউটন পার মিটার স্কয়ার লেখা যায় কিনা? ওই যে মনে করে দেখো প্রেসার কিভাবে আসছিল, পি ইকুয়াল টু এফ বাই এ, ছোটবেলার পড়া। এফ মিনস নিউটন আর এ মিনস এরিয়া মানে মিটার স্কয়ার। ওই নিউটন পার মিটার স্কয়ারই তো প্যাসকেল বলতাম, তাই না? পি এর একক লিখলাম, দেন গুণ দিয়ে ভি, ভি মানে ভলিউম বা আয়তন, আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এই দুইটা যদি গুণ দাও, গুণ দিলে কি আসবে ভাইয়া? গুণ দিলে আসবে নিউটন মিটার। নিউটন মিটার চেনা চেনা লাগতেছে কিনা? ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, এফ নিউটন, এক্স মিটার, মানে কি নিউটন মিটার। নিউটন মিটার কি পড়ছিলা? ডাব্লিউ এর একক নিউটন মিটার, ওইটাকে তো নিউটন মিটার বলতা না, বলতা কি? জুল, রাইট? বলতা কি? নিউটন মিটার, যে কথা জুল একই কথা। তার মানে এই গ্রাফের ক্ষেত্রফলের মান 10 হোক, 20 হোক, 30 হোক, যেটাই আসছে সেটা আর কেউ না বরং জুল। জুল মানে কাজের একক। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম কিনা যে চাপ বনাম আয়তন গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে? চাপ বনাম আয়তন গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে? কাজ নির্দেশ করে। লিখে ফেলো, খুবই ইম্পর্টেন্ট লাইন এটা, আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটার উপরে বেস করে কত কিছু যে সামনে করব ইউ ক্যান নট ইভেন ইমাজিন। হ্যাঁ, আমরা লার্নিং লিখে ফেলি, কনসেপ্ট, হেডিং দাও কনসেপ্ট। আমরা যদি কোনো একটা সিস্টেমের কৃত কাজ কত জানতে চাই, আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে চাপ বনাম আয়তন। ওই সিস্টেমের জন্য যদি চাপ বনাম আয়তন গ্রাফ থাকে, ওই চাপ বনাম আয়তন গ্রাফের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখো কনসেপ্ট, পি ভার্সেস ভি গ্রাফের এক একটি বিন্দু কি নির্দেশ করে?
এক একটি অবস্থা নির্দেশ, সামারি টানতেছি আজকের পড়ার, হ্যাঁ, এক একটি অবস্থা নির্দেশ করে, সিস্টেমের অবস্থা। কার অবস্থা ভাইয়া? সিস্টেমের অবস্থা। হ্যাঁ, গ্রাফের লাইন বা রেখা কি নির্দেশ করে? রেখা কি নির্দেশ করে? প্রক্রিয়া নির্দেশ করে। ক্ষেত্রফল কি নির্দেশ করে? মাত্র এটা বললাম। কাজ নির্দেশ করে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? এই পর্যন্ত লেখা হলে বলিও, এই পর্যন্ত লেখা হলে বলিও। ঠিক আছে, তাহলে পি বনাম ভি গ্রাফের এক একটা বিন্দু মানে সিস্টেমের এক একটি অবস্থা, এক একটা লাইন মানে এক একটা প্রক্রিয়া, এক একটা এরিয়া মানে এই প্রক্রিয়ায় কৃত কাজ কত। এই যে প্রক্রিয়াটা ঘটলো না, এই প্রক্রিয়া তো একটা বিন্দু থেকে একটা বিন্দুতে সে গেছে, ধরো এ বিন্দু থেকে সে বি বিন্দুতে গেছে, এ বিন্দু থেকে বি বিন্দু যেতে তার কৃত কাজ কত, সেই কৃত কাজটা ডাব্লিউ এ বি জানতে চাইলো। ডাব্লিউ এ বি ইজ ইকুয়াল টু হোয়াট? ডাব্লিউ এ বি ইজ ইকুয়াল টু এই এরিয়াটা। ঠিক আছে, এক্স অক্ষের সাথে এরিয়া নিব, কেমন? বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ফাইন, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, একজন বলছো ছোট হাতের ভি তো বেগ নির্দেশ করে, আয়তন নির্দেশ করে, কিভাবে বুঝবো ভি দিয়ে কি নির্দেশ করে? খুবই সিম্পল, বড় হাতের ভি মিন্স ভলিউম, ছোট হাতের ভি মিন্স ভেলোসিটি। ঠিক আছে, আচ্ছা দেখো এবার কয়েকটা জিনিস আমরা তো গ্রাফ দিয়ে শিখলাম, এবার একটু চলক দিয়ে শেখা যাক জিনিসটা, কৃত কাজটাকে একটু চলক দিয়ে শেখা যাক। চলক দিয়ে শিখি, চলো। কৃত কাজের সূত্র, এটা তো গ্রাফ দিয়ে, হ্যাঁ, গ্রাফ ছাড়া যদি আসে তাহলে সূত্র লাগবে না? সূত্র, সূত্র কি? ডাব্লিউ, হ্যাঁ, ডাব্লিউ এর সূত্র শিখবো আমরা, ডাব্লিউ এর সূত্র। ঠিক আছে, দেখো এইখানে এটাই বের করি, এই যে দেখো এইটাই বের করি আমরা, এই গ্রাফের জন্যই করি, একটা গ্রাফের জন্যই করি, হ্যাঁ, আঁকি একটা গ্রাফ দেন করি। চলো আমার সাথে সাথে আঁকো, আমার সাথে সাথে আঁকো, পি ভার্সেস ভি গ্রাফ, কেমন? পি বনাম ভি, একটা গ্রাফ আঁকলাম, ধরো সমচাপটা দিয়ে শুরু করি। এই হচ্ছে একটা গ্রাফ, হ্যাঁ, এই হচ্ছে একটা গ্রাফ সমচাপ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গ্রাফটা ধরো শুরু হয়েছে কোথা থেকে? এ বিন্দু হতে, শেষ হয়েছে কোথায়? যে বি বিন্দু হতে। যে তাহলে গ্রাফটা আমি আঁকবো, অ্যারোটা দিব এ টু বি, কারণ এ থেকে বিতে গেছে, বি থেকে এর জন্য আঁকতে পারো, কোনো সমস্যা নেই, আমি দেখবো সামনে ওগুলাও দেখাই দিব, কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে আমরা এই গ্রাফটা যদি আঁকতে চাই, হ্যাঁ, এই গ্রাফের ধরো তোমাকে বললো স্যাররা যে ডাব্লিউ এ বি বের করতে, ডাব্লিউ এ বি বের করতে, হ্যাঁ, তুমি কি করবা? তোমাকে স্থানাঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে? এ বি বের করার জন্য স্থানাঙ্ক দেওয়া আছে, এই যে এই বিন্দুর জন্য যে কাঙ্ক্ষিত ভিটা, সেই ভিটা দেওয়া আছে ভি ওয়ান, এই বিন্দুর জন্য যেই ভি, বি বিন্দুতে যেই আয়তন, হ্যাঁ, সেটাকে বললো ভি টু। মানে এই সিস্টেমটা, এটা তো একটা সিস্টেমেরই, এক একটা বিন্দুকে এক একটা অবস্থা না, তো এ বিন্দুতে যখন সিস্টেমটা ছিল, মানে এ অবস্থায় যখন সিস্টেমটা ছিল তখন তার আয়তন ভি ওয়ান ছিল, বি অবস্থায় যখন সিস্টেমটা গেছে তখন তার আয়তন ভি টু ছিল। এ আর বি এই দুইটা অবস্থানই তার চাপ একটাই ছিল, সেই চাপটা কি? পি। সেই চাপটা কি? পি ছিল। ঠিক আছে, এখন ডাব্লিউ এ বি, ডাব্লিউ এ বি ইজ ইকুয়াল টু হোয়াট বের করতে হবে। তুমি কি করবা? তুমি একটু আগেই কনসেপ্ট শিখছো, ক্ষেত্রফলই কাজ। তো তুমি কি করবা? তুমি এখান থেকে একটা ডটেড লাইন নিচ পর্যন্ত টেনে দিবা, এটাকে অন্য কালার দিয়ে দিই, এটাকে ব্লু কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে একটা ডটেড লাইন নিচ পর্যন্ত টেনে দিবা, এখান থেকে একটা ডটেড লাইন নিচ পর্যন্ত টেনে দিবা, টাইনে দিলা। টাইনে দেওয়ার পরে মাঝখানে সে যেই ক্ষেত্রফলটা তৈরি করছে, এই যে মাঝখানে সে যেই ক্ষেত্রফলটা তৈরি করছে, এই ক্ষেত্রফলের মানই কৃতকাজ। এই ক্ষেত্রফলটা কি টাইপের ক্ষেত্রফল? একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যটা কতটুকু? এখানে এখানে দৈর্ঘ্যটা কতটুকু? দৈর্ঘ্যটা হচ্ছে এতটুকু। এটাকে কি লেখা যায়? এই যে এতটুকু দৈর্ঘ্য, এটাকে কিভাবে লেখা যায়? চলক দিয়ে লিখতে চাও, এই দৈর্ঘ্যটাকে চলক দিয়ে লিখতে চাও, কি লিখবা? চলক দিয়ে লিখতে চাও, কি লিখবা বলো দেখি, কে কে একজন বলো। এই দৈর্ঘ্যটা চলক দিয়ে লিখতে চাই, কি লিখবো? আমরা জানি এই যে এতটুকু হলো, এতটুকু হলো, এখান থেকে এতটুকু হলো ভি টু, তাই না? জিরো বিন্দু থেকে এতটুকু হলো ভি টু, জিরো বিন্দু থেকে
এতটুকু হইল V1, ঠিক আছে? তাহলে এই মাঝখানের অংশটুকু কত? মাঝখানের অংশটুকু হলো V2 বিয়োগ V1 না? V2 বিয়োগ V1 কিনা, এটা নিচে লিখে দিই, হ্যাঁ? V2 বিয়োগ V1 কিনা? মাঝখানের এই অংশটুকু হচ্ছে V2 বিয়োগ V1, তুমি এতটুকু দরকার তোমার। তাহলে কৃতকাজ বের করতেছিলা, কৃতকাজ হচ্ছে WAB ইজ ইকুয়াল টু কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ না? তো দৈর্ঘ্যটাই হচ্ছে V2 বিয়োগ V1। আর প্রস্থ কত? প্রস্থ মিন্স এই হাইটটা তোমার নিতে হবে। এই হাইটটা কত? এই হাইটটা শুধু P না, 0 থেকে P হাইট, রাইট? তাহলে সাথে গুণ দিবা কি? সাথে গুণ দিবা হচ্ছে P। তাহলে P ইন্টু V2 মাইনাস V1 লিখে ফেলো। P ইন্টু V2 মাইনাস V1, এই হচ্ছে আমার কৃতকাজের সূত্র। যদি গ্রাফ না দেয় স্যাররা প্রশ্নে, স্যাররা এভাবে দিয়ে দিতে পারে, একটি সমচাপ প্রক্রিয়ায় সমচাপের মান 500 জুল বলে দিল। প্রক্রিয়ার শুরুতে আয়তনের মান ছিল 100 মিটার কিউব, প্রক্রিয়া শেষে আয়তনের মান দাঁড়ালো 300 মিটার কিউব। কৃতকাজের মান বের করো। তাহলে তোমাকে V2 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P দেওয়া আছে, গ্রাফ দেয় নাই, তুমি বের করতে পারবে কিনা? পারবা। একই জিনিস, গ্রাফ দিয়ে দেওয়া, ক্ষেত্রফল বের করা আর আলাদাভাবে মান দিয়ে দেওয়া একই জিনিস। বলো তো এই সমীকরণটা কি সকল প্রক্রিয়ার জন্য ব্যবহার করা যাবে, না কোন প্রক্রিয়ার জন্য ব্যবহার করা যাবে বলো? এটা কোন প্রক্রিয়ার জন্য ব্যবহার করা যাবে বলো তো? কোন প্রক্রিয়ার জন্য ব্যবহার করা যাবে এটা? সমচাপ প্রক্রিয়া, রাইট? এটা কিন্তু সব প্রক্রিয়ার জন্য না ভাইয়া। এটা কোন প্রক্রিয়ার জন্য? এই সূত্রটা কেবল মাত্র লিখে রাখো, সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয়ের জন্য ব্যবহার করা যাবে। আমি বলছি ভাই V2 মাইনাস V1টা আরেকবার একটু বুঝাই দেন, খুবই সহজ জিনিস। দেখো একবার তাকাও, তাহলেই বুঝতে যাবা। এটা কি মূল বিন্দু না জিরো বিন্দু? V2 কি? V2 হচ্ছে একটা স্থানাঙ্ক, একটা এক্স অক্ষের উপরে মান। তাহলে আমরা এক্স অক্ষের উপরে মান যদি এটা হয়, এটা কতটুকু পর্যন্ত দৈর্ঘ্য ভাইয়া? মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্তই তো V2। মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্তই V2 না ভাইয়া? মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে V2। একইভাবে মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে V1, মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে V1। তাহলে আমার লাগবে কি V2 না V1, নাকি দোনোটার কেউ না? আমার লাগবে আসলে কতটুকু? আমার লাগবে আসলে এই V1 থেকে V2, কারণ আমার গ্রাফের এরিয়া লাগবে এতটুকু। এতটুকু এরিয়ার জন্য আমার দরকার এই দৈর্ঘ্যটা। এই দৈর্ঘ্যটা কি? টোটালটা V2, এতটুকুটা V1, আমার লাগবে এতটুকু। এতটুকুটা কি? V2 থেকে V1 বাদ দিয়ে দিলে যে অংশটা, সেটা না? তো এই কারণে আমি এটা নিলাম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে মনে যে ভাইয়া আমরা কি সারা জীবন শুধুমাত্র সমচাপের জন্য এই কৃতকাজ বের করব, অন্য প্রক্রিয়ার জন্য বের করতে পারি না? হ্যাঁ, অন্য প্রক্রিয়ার জন্য বের করতে পারি, অন্য প্রক্রিয়ার জন্য বের করতে পারি। অন্য প্রক্রিয়ার গ্রাফগুলো কেমন হয় একটু চিন্তা করো, মনে মনে একটু চিন্তা করো। অন্য প্রক্রিয়ার জন্য গ্রাফগুলো কেমন হয়? অন্য প্রক্রিয়ার গ্রাফ আঁকছি আমরা একটু আগে, হ্যাঁ? অন্য প্রক্রিয়ার জন্য গ্রাফগুলো কেমন হয়? তো আমরা আসি সম আয়তন। এবার সম আয়তন প্রক্রিয়াটা দেখি কেমন। সম আয়তন, সম আয়তন প্রক্রিয়াটা দেখো সবাই, তাকাও সম আয়তন প্রক্রিয়ার গ্রাফের দিকে। সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়ার জন্য আমি গ্রাফ আঁকালাম। এই প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করতে চাই। আমার কনসেপ্ট কি পাল্টায় যাবে? আমার কনসেপ্ট কি পাল্টায় যাবে? P বনাম V গ্রাফের ক্ষেত্রফল যে কৃতকাজ, অন্য প্রক্রিয়া হলে কি কনসেপ্ট পাল্টে যাবে? কনসেপ্ট তো পাল্টাবে না। কনসেপ্ট যা আছে সবার জন্য, কনসেপ্ট সবার জন্য। তাহলে কনসেপ্ট পাল্টাবে না, তাহলে হবে কি? ক্ষেত্রফল বের করতে হবে, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করতে হবে। দেখো তো এই রেখাটা কি এক্স অক্ষের সাথে কোনো ক্ষেত্রফল তৈরি করছে? আগে কি করতাম মনে করে দেখো, আগে আমরা ঘটনার আদি বিন্দু থেকে এক্স অক্ষ পর্যন্ত দাগ টান দিতাম, শেষ বিন্দু থেকে, সিস্টেমের শেষ বিন্দু যেটা শেষ অবস্থা থেকে এক্স অক্ষ পর্যন্ত দাগ টান দিতাম, মাঝখানে যে ক্ষেত্রফল তৈরি হচ্ছে সেটা নিতাম। এখানে আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, দোনোটাই একই রেখার মধ্যে আছে, দুইটা থেকে যদি এক্স অক্ষ বরাবর দাগ টান দাও, এটা তো কোনো ক্ষেত্রফল তৈরি করে না। এটা কোনো ক্ষেত্রফল তৈরি করে? এক্স অক্ষের সাথে তার কি কোনো ক্ষেত্রফল তৈরি হয়েছে? ক্ষেত্রফল কোনোই তৈরি হয় নাই। ক্ষেত্রফলের ভ্যালু কত? এখানে ক্ষেত্রফল এক্স অক্ষের সাথে কত? এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল 0। এখানেও এ বিন্দু ছিল, এখানেও বি বিন্দু ছিল। এ থেকে ধরো বিতে গেছি, এ থেকে বিতে যাইতে কোনোই কাজ করতে হয় নাই আমার,
কৃতকাজের ভ্যালু হচ্ছে 0। তাহলে এই জিনিসটাও লিখে ফেলো সবাই, W ইজ ইকুয়াল টু 0 কিসের জন্য? সম আয়তন প্রক্রিয়ার জন্য। সম আয়তন প্রক্রিয়ার জন্য কৃতকাজ 0। কখনো কোনো সমায়তন প্রক্রিয়ায়, পৃথিবীর কোনো সমায়তন প্রক্রিয়ায় তুমি কৃতকাজ পাবে না, কৃতকাজ 0 থাকবে, কৃতকাজ 0। সমায়তন প্রক্রিয়া মানেই কৃতকাজ 0। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আরেকটা, আরো 2টা প্রক্রিয়া আছে তাই না? সো এগুলার ক্ষেত্রে করি, এটা আমরা করলাম, এটা আমাদের ডান। এবার আসো আর প্রক্রিয়া যেটা আছে, রুদ্ধতাপীয় বলো বা সমষ্ণ বলো। প্রথমে আমরা রুদ্ধতাপীয়টা দিয়ে শুরু করি, কেমন? এই হচ্ছে আমার গ্রাফ, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। এটা কি প্রক্রিয়া আঁকলাম ভাইয়া? সমষ্ণ প্রক্রিয়া। এই ক্ষেত্রেও ধরো আগে ছিলাম কোথায়? এ বিন্দুতে, পরে গেছি কোথায়? বি বিন্দুতে। প্রক্রিয়াটা হলো এ টু বি, এ থেকে বিতে গেছি। এই প্রক্রিয়ার জন্য কৃতকাজ কত জানতে চাইছে। হ্যাঁ, তাহলে আমার সিস্টেম কি, কিভাবে করা উচিত, কাজটা কিভাবে করি, কৃতকাজ বের করি কিভাবে? এখান থেকে লাইন টেনে দিব, রাইট? এক্স অক্ষের সাথে লাইন টেনে দিব। এখান থেকে, আচ্ছা একটু চিকন করে দিই, একটু চিকন করে দিলাম। এখান থেকে এক্স অক্ষের সাথে লাইন টেনে দিব, এখান থেকেও এক্স অক্ষের সাথে লাইন টেনে দিব। মাঝখানে একটা ক্ষেত্রফল সে তৈরি করছে, মাঝখানে একটা ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল যেতটুকু সে তৈরি করছে, এই ক্ষেত্রফলের মানটাই কৃতকাজ। এই ক্ষেত্রফলটা কতটুকু? এটা কি রম্বস? এটা কি সামান্তরিক? এটা কি ত্রিভুজ? কোনো কিছুই না। এই ক্ষেত্রফলগুলো কি আমরা বের করতে পারি? পারি কিনা দেখি, কেউ বলে ফেলার কথা। কিন্তু আমরা গতিবিদ্যা অধ্যায় কিন্তু পড়ছি, গতিবিদ্যা অধ্যায় কিন্তু পড়ছি। আমরা গতিবিদ্যা অধ্যায়ে দেখছি নরমালি সরল রেখার ঢাল, সরল রেখার নিচের ক্ষেত্রফল আমরা ম্যানুয়ালি সূত্র দিয়েই করতে পারি। ত্রিভুজ হয় বা একটু আগের মতন সরল রেখার নিচের ক্ষেত্রফল বের করছি, আয়তক্ষেত্র হয়। বাট ঝামেলাটা বাদে কখন? যখন বক্ররেখার নিচের ক্ষেত্রফল বের করি। বক্ররেখার নিচের ক্ষেত্রফল বের করার জন্য কার দ্বারস্থ হইতে হয়? বক্ররেখার ঢাল বের করার জন্য কার দ্বারস্থ হইতে হয়? ক্যালকুলাসের। ক্যালকুলাস আসেই এখানে, রাইট? যদি আমার ঢাল লাগতো তাহলে আমি ডিফারেন্সিয়েশন করতাম, যদি ক্ষেত্রফল লাগতো তাহলে কি করতাম? ইন্টিগ্রেশন। আমি গতিবিদ্যা অধ্যায় করাইছিও তোমাদের এই জিনিসটা, তাই না? তাহলে আমার এখানে কি করতে হবে? নর্মাল সূত্র দিয়ে করা যাবে না, আমার এটা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন মানে আমি ইন্টিগ্রেশন অফ, কার ইন্টিগ্রেশন করব? পি ফাংশনের কার সাথে ক্ষেত্রফল বের করতেছি? ভি ফাংশনের সাথে। তাহলে ইন্টিগ্রেশন অফ পি ডিভি আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তোমরা যারা গতিবিদ্যার ক্লাসে ছিল আমার, তারা তোমরা জানো যে আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেরকম তোমাদের কিছু ম্যাথও করাইছিলাম। এরকম একটা ঢাল রেখা দিয়ে সেটার এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল কত আমি তোমাদের কিন্তু করাইছি গতিবিদ্যা অধ্যায়, ঠিক আছে? আমরা তোমাদের শিখেছিলাম এরকম যে ওয়াই বনাম এক্স গ্রাফের ক্ষেত্রফল কি? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। যে ওয়াই অক্ষে থাকে তাকে ডি এর আগে রাখতে হবে, যে এক্স অক্ষে থাকে তাকে ইন্টিগ্রেশনের ডি এর পরে রাখতে হবে। মানে আমরা তো এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করি না, মানে যার সাথে ক্ষেত্রফল বের করা হয়, যদি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করা হয়, এক্স অক্ষের যে চলক সেটাকে ডি এর পরে রাখতে হবে। এটা আমি পড়াইছি গতিবিদ্যা অধ্যায়, ঠিক আছে? তাহলে লিখে রাখো সূত্র হিসেবে, লিখে রাখো সূত্র হিসেবে এই জিনিসটা লিখে রাখো সবাই, যে W ইজ ইকুয়াল টু কত? ইন্টিগ্রেশন অফ পি ডিভি। এইটা কখন ইউজ করব? এই জিনিসটা কখন ইউজ করব? যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি কি থাকে? কি কি প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করতে দেয়? প্রক্রিয়া আছে আর 2টা, সমষ্ণ, এটাও বক্ররেখা, রুদ্ধতাপীয়, এটাও বক্ররেখা। সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজ নির্ণয়ের সূত্র হলো এটা, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার কনসেপ্ট। সবাই লিখে রাখো এই পর্যন্ত যা আছে, সবাই লিখে রাখো এই পর্যন্ত যা আছে। তবে ঘাবড়ানোর কিছু নাই, আমাদের ক্যালকুলাসের ব্যবহার খুবই কম এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের প্রায় 95% ম্যাথ হয়ে যায় এই দুইটা দিয়ে, এই দুইটা দিয়ে। 5% ম্যাথ হচ্ছে এটা, 5% ম্যাথ আসে এটা দিয়ে। এটা আরো সোজা আমার কাছে লাগে, কারণ কি এটা সব দেওয়া থাকে। ক্যালকুলেটর, জাস্ট ক্যালকুলেটর আমি তোমাদের ক্যালকুলাস বের করা শিখাইছি, ক্যালকুলাসে ইন্টিগ্রেশন করা শিখাইছে, ক্যালকুলেটর বসাইলে হয়। এটা আসলে আমি আরো খুশি হই বেশি।
এটা আসলে আরো বেশি খুশি হবা, কারণ এটা আসলে ক্যালকুলেটরের কাজ, আমার নিজের কোনো কাজ নেই। ক্যালকুলেটরের মান বসাবো, চলে আসবে অ্যান্সার। এটা আসলে কাজ করতে হয় আমাদের 95% ম্যাথ এগুলো দিয়ে। বুঝতে পারছো? ক্লিয়ার? এই ক্যালকুলাস আসলে আরো বেশি খুশি হবা সব সময় ফিজিক্সে, কারণ ফিজিক্সে ক্যালকুলাস হচ্ছে জাস্ট ক্যালকুলেটরে বসাও অ্যান্সার চলে আসবে। ফিজিক্সে ক্যালকুলাসের প্যাচ নেই, ঠিক আছে? ক্যালকুলেটরে বসাও অ্যান্সার চলে আসবে খালি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের বোঝা ডান। আমরা এই পর্যন্ত যদি বুঝে থাকি, এবার আমরা একটা ম্যাথ করে ফেলতে পারবো ঝটপট। দেখি ঢাকা বোর্ড 2019-এ আসছে একটা ম্যাথ। সবাই প্রশ্নটা তোলো আগে, তারপরে ভাইয়া অ্যান্সার করবো আমরা। আগে প্রশ্ন তোলো, তোমাদের অপশন তোলা দরকার নেই, তোমরা শুধু প্রশ্ন চিত্র এটা তোলো। হ্যাঁ, 1.5 মিনিট টাইম দিলাম। আচ্ছা, এইটাই ইয়া দিও, তুলছো প্রশ্ন? প্রশ্ন তুলে ফেলো, প্রশ্ন তোলা হলে বলবা। তুলছো? তোলা হয়েছে? ওকে, আচ্ছা লিখছো? তোলা হলে এখানে একটা একটু ছোট্ট কারেকশন আছে, একটু কারেকশন করবা। এইটা ঢাকা বোর্ডে 0.5 ছিল আমার যতটুকু মনে আছে, এটা চেঞ্জ হবে, একটু 0.5 হবে। পয়েন্ট ছিল 0.5 ইন্টু 10⁻², ঠিক আছে? 0.5 ইন্টু 10⁻², যতটুকু। আচ্ছা 0.5 না তো, দেখি এখানে সব ঠিক আছে কিনা। প্রস্তুতের ক্ষেত্রফল, না না ঠিক আছে, এটা ঠিক আছে, সরি এটা না, ওইটা আরেকটা প্রশ্ন ছিল। এটা ঠিক আছে, এটাই ঠিক আছে, এটা আরেকটা প্রশ্ন। এখানে এটা 0.1 দাও, ওইটাতে 1 ছিল আর কি, ওইটা আরেকটা প্রশ্ন ছিল, সরি। এইটাই ঠিক আছে, যেটা তুলছো এটাই ঠিক আছে, ঠিক আছে? ওকে, তুলছো? তোলা হয়েছে? ফাইন, এটাই ঠিক প্রশ্ন। কি বলছে? চিত্রে সিলিন্ডারে রক্ষিত 1 মোল গ্যাসে ডিকিউ তাপ সরবরাহ করায় পিস্টন এক্স অবস্থান থেকে ওয়াই অবস্থানে আসে। পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.1 মিটার স্কয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জিনিসটা কি জানো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এই যে পিস্টন, এই জিনিসগুলো কি ত্রিমাত্রিক না? এগুলোকে তুমি যদি কাইটে দাও মাঝখান দিয়ে, কাইটে দিলে, যে পিস্টনটাকে যদি কাইটে দাও, কাইটে দিলে এটার এরিয়াটা এরকম। এটা তো একটা সিলিন্ডার আকৃতির জিনিস নাকি? সিলিন্ডার আকৃতির জিনিস এরকম, এই এরিয়াটা আমি এই বরাবর কাটে দিলাম। হ্যাঁ, এই বরাবর কেটে দিলে কাটা অংশটা আমি আঁকছি ফ্ল্যাট, বাট জিনিসটা এরকম, আসলে জিনিসটা চ্যাপ্টা, ঠিক আছে? এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 0.1 মিটার স্কয়ার। একটা সিলিন্ডার আকৃতির জিনিসের কথা চিন্তা করো। সিলিন্ডার আকৃতির জিনিসের মধ্যে, বা তোমরা সিরিঞ্জ দেখছো না? সিরিঞ্জ, ওই যে ইঞ্জেকশন দেয়, ওই ইঞ্জেকশন দেওয়ার যে সিরিঞ্জটা, ওইটাই, ওইটার একটা মাথা থাকে না কালো কালারের, ওইটার ক্ষেত্রফল আছে না? ওইটার ক্ষেত্রফলটা হচ্ছে 0.1 মিটার স্কয়ার। সিরিঞ্জ মানে একদম এজ এডি সিরিঞ্জি চিন্তা করো জাস্ট, এটা একটা সিরিঞ্জের মতন। হ্যাঁ, এটার মধ্যে কিছু কি আছে? গ্যাস আছে, গ্যাস আছে। ওই গ্যাসের চাপের পরিমাণ দেওয়া আছে 3.5 ইন্টু 10⁵ বলছে 1 মোল গ্যাস ছিল এক্স অবস্থান থেকে ওয়াই অবস্থানে আছে, পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, কৃত কাজের মান জানতে চাইছে। কৃত কাজের মান, কৃত কাজের সূত্র কি ভাইয়া? কৃত কাজের সূত্র কি? পি ইন্টু ডেল ভি না? পি ইন্টু ডেল ভি বা ভি2 মাইনাস ভি1, তাই না? আচ্ছা, তো এখানে কি তোমার চাপ বাড়তেছে কমতেছে এমন কিছু বলা আছে? চাপ নিয়ে কোনো কথা বলা আছে?
চাপ নিয়ে কোনো কথা বলা নাই। চাপ নিয়ে যদি কোনো কথা না বলা থাকে বাড়তেছে বা কমতেছে, তাহলে একটা যদি মান দেওয়া থাকে জাস্ট লাইক দিস, চাপের মান একটা, তাহলে বুঝতে হবে সমচাপ প্রক্রিয়া। চাপের মান যদি মাল্টিপল থাকতো বা চাপ পরিবর্তন হচ্ছে বলা থাকতো, তাহলে আমরা পরিবর্তনশীল চাপ ধরতাম। তাই আমরা সমচাপের জন্য কৃতকাজের সূত্র যেটা সেটাই লিখছি, W = P × V2 - V1 যেটা, সেটাই কিন্তু লিখছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে এই ডেল ভিটাকে বের করব। ডেল ভিটাকে বের করব। ডেল ভিটাকে আমি একটু ফুল ফর্মেই লিখি, V2 - V1 এটাকে বের করবো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তো পি এর মতন থাকবে, সমস্যা নেই। V2 কি? V2 মানে এই যে প্রসারিত হয়েছে, এ কি আগে এখানে ছিল, পরে সে এখানে আসছে, প্রসারিত হয়েছে না? সে কিন্তু প্রসারিত হয়েছে, মানে এই জিনিসটা এখান থেকে এখানে গেছে, সিরিঞ্জ টান দেওয়ার মতো। সিরিজটা তুমি যখন প্রসারিত করবা, তো এইটা এখান থেকে এখানে যদি যায়, তাহলে প্রসারিত আয়তনের মান কতটুকু? এতটুকু, তাই না? শেষ আয়তন কতটুকু ভাইয়া? শেষ আয়তন কতটুকু? শেষ আয়তন এতটুকু না? আদি আয়তন কতটুকু ভাইয়া? আদি আয়তন আগে সে এতটুকু পর্যন্ত ছিল। আদি আয়তন হচ্ছে এই অংশের আয়তন, আর শেষ আয়তন হচ্ছে এই পুরাটা, এই পুরাটা। বুঝতে পারছো? আদি আয়তন কতটুকু, শেষ আয়তন কতটুকু? আগে সে এতটুকু ছিল, সিরিঞ্জটা টান দিছো, তুমি টান দিয়ে এখান থেকে এই জায়গায় নিছো, তাহলে আদি আয়তন এতটুকুর আয়তন, শেষ আয়তন তুমি যখন টান দিছো সে এদিকে চলে আসছে, শেষ আয়তন হচ্ছে পুরাটার আয়তন। তাহলে এতটুকুর জন্য আয়তন হচ্ছে V1, আর টান দেওয়ার পরে এতটুকুর জন্য আয়তন হচ্ছে V2। ঠিক আছে? আমরা এই যে প্রাথমিক যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কি দেওয়া আছে তোমার ম্যাথে? এই দৈর্ঘ্যটা কি দেওয়া আছে? এই দৈর্ঘ্যটা দেওয়া নাই। এই দৈর্ঘ্যটাকে ধরে নাও মনে মনে, এই দৈর্ঘ্যটাকে মনে মনে ধরে নাও, এই দৈর্ঘ্যটাকে তুমি মনে মনে ধরে নাও। এই দৈর্ঘ্যটা কত? ধরে নাও x1। ঠিক আছে? তাহলে আদি আয়তনটা বের করি। আমাদের এখন ফুল ফোকাস হচ্ছে আদি আয়তনটা বের করা, শেষ আয়তন ভুলে যাও, আগে আগে আদি আয়তন বের করো। আদি আয়তন কত হবে বলো? আদি আয়তন কত হবে? ক্ষেত্রফল হইল এতটুকু, দৈর্ঘ্য হইল এতটুকু। আয়তন কেমনে বের করে? দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যে আয়তন, এটা কিন্তু ছোটবেলার পড়া। দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাইলে দৈর্ঘ্য হচ্ছে x1 ধরে নিছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, এটাকে বললাম a। ঠিক আছে? এটা হচ্ছে আদি আয়তন, মানে এতটুকুর আয়তন, এতটুকুর দৈর্ঘ্য এবং এতটুকুর ক্ষেত্রফল। তাহলে এই হচ্ছে আদি আয়তন, এটা একটা সিলিন্ডার শেপ, সিরিঞ্জের মতন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আদি আয়তন। দৈর্ঘ্য নিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিলাম। এবার আসো শেষ আয়তন। শেষ আয়তন কতটুকু? V2। শেষ আয়তনটা কতটুকু? শেষ আয়তন পুরাটা দৈর্ঘ্য নিতে হবে না? এখন আমার দৈর্ঘ্য হিসেবে কতটুকু নিতে হবে ভাইয়া? পুরাটা। পুরাটা, পুরাটা কত? পুরাটাকে ধরে নাও x2। পুরাটা দৈর্ঘ্য নিতে হবে, কারণ এখন তো আর এতটুকু পর্যন্ত নাই, এখন এটা এই জায়গায় চলে আসছে। দৈর্ঘ্য কতটুকু? পুরাটা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি চেঞ্জ হয়েছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটা সিরিঞ্জে যদি টান দাও তাহলে পিস্টনের ক্ষেত্রফলটা কি চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয় না, এটা তো সেমই থাকে। তাহলে শেষ আয়তন হচ্ছে x2 ইন্টু a। x2 এর পরিচয়, x2 হচ্ছে এইখান থেকে ধরে এই পর্যন্ত, x1 এখান থেকে ধরে এই পর্যন্ত। ঠিক আছে? এইটুকু হচ্ছে x1 আর এইটুকু হচ্ছে x2। লিখলা। এখন এইদিকে বসাই দাও জিনিসটা, এখানে বসাই দাও। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু আগে পরে দুই জায়গায় সেম। হ্যাঁ, এখানে যদি বসাই দাও, V2 এর জায়গায় বসাই দিলা a x2, V1 এর জায়গায় বসাই দিলা a x1। তাহলে তোমার জিনিসটা কিরকম আসে? জিনিসটা আসে হচ্ছে a কমন নিলে পি এ সামনে চলে আসে, আর এখানে কি আসে? x2 বিয়োগ x1 আসে। রাইট? এখন দেখো সবই দেওয়া আছে তোমার কাছে, পি দেওয়া আছে, এ দেওয়া আছে, x2 দেওয়া আছে, x2 বিয়োগ x1 দেওয়া আছে। পি কত? পি কত ভাইয়া? পি প্রেসার দেওয়া আছে 3.5 ইন্টু 10⁵। ঠিক আছে? এসআই এককে আছে, নিউটন পার মিটার স্কয়ার এককে আছে, তো প্যারা নাই, ঝামেলা নাই। হ্যাঁ, বসাই দিবা এটা। তারপর এ কতটুকু ভাইয়া? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.1 মিটার স্কয়ার। x2 বিয়োগ x1 কে একবারে দেওয়া আছে কিনা দেখো তো ভাইয়া। x2 বিয়োগ x1, x2 হচ্ছে এই পুরাটা, x1 হচ্ছে এতখানি, আর এই যে অংশটা দেওয়া আছে তোমার কাছে, এটাই কি x2 বিয়োগ x1 না? কতটুকু দৈর্ঘ্য তুমি বাড়াইছো? কতটুকু দৈর্ঘ্য তুমি বর্ধিত করছো? একটা সিরিজকে কতটুকু দৈর্ঘ্য তুমি বর্ধিত করছো? x2 ছিল পুরাটা দৈর্ঘ্য বর্ধিত করার পরে, আর এটা হচ্ছে বর্ধিত করার আগে, অর্থাৎ প্রসারণ করার আগে দৈর্ঘ্য। আর এই জিনিসটা যেটা x2 থেকে x1 বাদ দিলে কি এটা পাবো না? x2 বিয়োগ x1 হচ্ছে এই জিনিসটা।
তাহলে x2 বিয়োগ x1 দেওয়া আছে তোমার কাছে কত 5 ইন্টু 10⁻²2 এত মিটার। সব পাচ্ছি, সব বসাই দাও, সব বসাই দাও, পি এ x2 বিয়োগ x1 একবারে, হ্যাঁ একবারে বসাই দাও, দেখো কত আসে। তাহলে 3.5 ইন্টু 10⁵ ইন্টু এ, এ কত, এ হচ্ছে আমার 0.1, x2 বিয়োগ x1 কত, x2 বিয়োগ x1 হচ্ছে 5 ইন্টু 10⁻²। তাহলে আসছে কত 1750। 1750 মানে কি 1 বাটনটা ক্লিক করছি, 1750 যখন আসছে ক্যালকুলেটর বাটনটা ক্লিক করছি, এটা ক্লিক করার সাইন্টিফিক মোডে চলে আসছে। সাইন্টিফিক মোডটাতে আসার ফলে অ্যান্সার কত আসছে 1.75 ইন্টু 10⁻³ এত কি জুল, রাইট? সব এসআই একক, তাহলে কাজের একক কি আসবে, জুল আসবে। তোমাদের অপশনগুলোও জুলে দেওয়া আছে। তাহলে অ্যান্সার কয় নাম্বার? 1 নাম্বার কারেক্ট। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? বোঝা গেছে? ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এগুলা করে ফেলতে পারলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে, তাহলে নেক্সট ক্লাসে করবো বাকিটা, আজকে আর আগাবো না, আজকে আর আগাবো না, এরপরে নেক্সট ক্লাস, কারণ নেক্সট ক্লাসে নতুন কনসেপ্ট শুরু হবে। এই যে আমরা আজকে কৃতকাজগুলো পড়ছি, কৃতকাজগুলোর আরো ডিটেলস নেক্সট ক্লাসে, কৃতকাজ নিয়ে একদম ডিটেলস একটা ক্লাস হবে, যেখানে আমরা গ্রাফ থেকে কৃতকাজ অনেক রকমের ম্যাথ করে বের করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে।